করছেন এই তো? কি ওই আপনার হচ্ছে শিপিং অ্যাড্রেস দিছিলেন নাকি হচ্ছে যেটা ছিল ব্যাংক ডিফল্ট ভাবে সেটাই? স্টেটমেন্ট দিছিলাম আর শিপিং অ্যাড্রেস দিয়ে দিছিলাম। আচ্ছা, আপনি একটা কাজ করেন, ইয়েতে যান, এই যে উপর থেকে সেটিংস এর ওইখানে কার্সারটা নেন তো, এইখান থেকে দাঁড়ান একটা মিনিট, এই যে ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করেন। হিস্টোরি। হ্যাঁ, হিস্টোরিতে ওই ভেরিফিকেশন সেন্টার, এখান থেকে হিস্টোরিতে যান, ব্যাংক ডকুমেন্ট, ওকে, আইডি কার্ড, ওকে। আচ্ছা, মেইলে এমনিতে কোনো মেইল দেয় নাই যে এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা? না না, মেইল আছে। আচ্ছা, একটু দেখি। এর আগে তো যখন এনআইডি কার্ড দি করলাম ওটা তো 5 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছিল। এটা ওই হয়ে যাবে আপনার হচ্ছে, আজকে কি বার, আজকে মেবি হচ্ছে আপনার সোম মঙ্গলবার, ওদের বিশেষ করে শুক্র শনি রবি এই 3 দিনে ওদের কিন্তু অফ থাকে, তো এই কারণে আপনার 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে হলে এটাই হয়ে যাবে, এটাতে সমস্যা নেই। আপনার যেহেতু ভেরিফিকেশন সেন্টারে গিয়ে দেখলাম যে নতুন কোনো রিকোয়ারমেন্টস নাই, সো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আবার আর একটা জিনিস দেই আপনাকে। ওকে, আচ্ছা, এমনিতে আপনার হচ্ছে ব্যালেন্স ট্যালেন্স ইয়ে তো, আর এমনিতে হচ্ছে কার্ড তো অর্ডার করছেন তাই না? আচ্ছা, $25 হ্যাঁ আছে, আপনার কার্ড এখনো রেডি হয় নাই। কার্ড রেডি হলে এখানে নাম্বার চলে আসবে কার্ডের। এই যে মানে যে আমি হিরোর একটা কার্ড অর্ডার দিতে গেলে মানে এটা আসে যে ইট লুকস লাইক ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাক্টিভ ইউএসডি কার্ড, মানে এটা কি অ্যাক্টিভেট হইছে? আচ্ছা, দাঁড়ান একটা মিনিট, এখানে ক্লিক করেন তো ইউএসডি এর ওইখানে। আচ্ছা, এখানে আপনার বাংলাদেশ, নারায়ণগঞ্জ, মিরপুর, ওকে। আপনি হচ্ছে অলরেডি অর্ডার কার্ড কি একবার করছিলেন? মেবি করছিলেন। হ্যাঁ, ওটাই তো করছিলাম ওটাই। হ্যাঁ, ওকে, সমস্যা নেই, ওইটা আপনার চলে আসবে। কার্ড আসতে অবশ্যই একটু টাইম নিবে। হ্যাঁ, কার্ড আসতে ধরেন উম, তবে তাও লিস্ট হচ্ছে 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এটা 15 দিন থেকে 12 দিনের পরে থেকে ওয়েট করা শুরু করবেন, যে যে কোনো মুহূর্তে চলে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে কালকের দিনটা দেখি আর কি অ্যাপ্রুভ হয় কিনা। হ্যাঁ, এটা দেখেন, ওটা না হলে ওদের সাথে ওই যে লাইভ চ্যাটও করা যায়। আপনি হচ্ছে আহ, যে কোনো এক সময় গিয়ে ওই যে হেল্পের ওইখানে যাবেন, হেল্পের ওইখান থেকে দেখবেন লাইভ চ্যাট অপশন, এখান থেকে এই যে সাপোর্ট সেন্টার, হ্যাঁ হ্যাঁ, এখানে চলে যান। দেখি। দেন এদিক থেকে নিচের দিকে আসেন। আচ্ছা, একটা মিনিট, আচ্ছা, হ্যাঁ, আক্স, না এখানে না, কমিউনিটির মধ্যে না আবার। আচ্ছা, উপরে যান তো, ওইখানে কিন্তু 2টা মেবি ছিল, দেখেন ব্যাকে যাওয়া যায় কিনা। ব্যাকে তো না, ব্যাকে কোনো আচ্ছা, তাহলে এইখান থেকে আপনি এ করেন, আপনার কি বিষয়ে প্রবলেম, এখানে সেন্ড মানি, উইথড্র মাই পিওনিয়ার অ্যাকাউন্ট, যে কোনো একটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে আচ্ছা, কার্ড শিপিং, কার্ড কার্ড শিপিং, অর্ডারিং, অর্ডারিং। আচ্ছা, নিচের দিকে আরো আসেন, এখানে গেলে কমন কিছু কোশ্চেন্স দেখাবে নিচের দিকে। আচ্ছা, ওয়াই আই দেখি, ক্যান। প্রিপেয়ার কার্ড, আচ্ছা দাঁড়ান একটা মিনিট, সাপোর্ট সেন্টার, আচ্ছা, কার্ড শিপিং, আচ্ছা এখানে ক্লিক করেন। হ্যাঁ, হোয়াই ক্যান নট আই অর্ডার, আচ্ছা কন্টাক্ট আছে, এখানে ক্লিক দেন। এই যে এই বক্সের মধ্যে ওই যে লাইভ চ্যাট সেকেন্ড অপশনে আছে, দেখেন উপরে সেন্ড মেসেজের পরে লাইভ চ্যাট, এইভাবে গিয়ে ওদের সাথে এখানে হচ্ছে মেসেজ লিখে পাঠিয়ে দিলে তখন ওরা আপনাকে একটা টোকেনের মতো দিবে, মানে দেখা যাবে যে কতজন আছে সিরিয়ালে। এটা ওয়েট করতে করতে তখন হয়তো আধা ঘন্টা 15 মিনিট, মানে যেদিন যত সিরিয়াল থাকে, এরপরে একজন এসে আপনাকে নক দিবে, তখন অবশ্য জিজ্ঞেস করবে আপনার নাম টাম কিছু ভেরিফাই করার জন্য, দেখবে আসলে আপনি রাইট পারসন কিনা, এরপরে আপনার প্রবলেমটা শুনবে, শুনে ওরা হয়তো কিছুটা টাইম নিয়ে দেখে দিবে, অথবা বলবে যে ওকে আমরা জানাই দিব।
তো আগে দেখেন কালকের দিনটা, না হলে ওই যে লাইভ চ্যাটে গিয়ে এভাবে করে যোগাযোগ করেও সলভ করা যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, আচ্ছা মোটামুটি সবাই জয়েন হয়ে গেছে। ওকে, আমরা ক্লাস স্টার্ট করে দেই। হ্যালো ভাইয়া। হ্যাঁ জি বলেন। হ্যাঁ, আমি যে এখন একটু স্ক্রিন শেয়ার করে দেখাতাম আমার এই কাজটা যেভাবে করতেছিলাম আর কি, আপনি আচ্ছা যেভাবে বলছিলেন। ওকে ওকে, ওই যে ওই ক্লায়েন্টের কাজটা। জি জি জি, ক্লায়েন্টের কাছে। পরে কি ক্লায়েন্ট আর নকটক দিছে? না, আর নকটক দেয় নাই। আপনি এই স্ক্রিন শেয়ারে আছেন আপনার? আচ্ছা আমি আমারটা অফ করে দিচ্ছি, প্লিজ দেখেন আর্লি। এই ইউএসএ বাইসের গ্রুপে এইভাবে আর কি আপনার ওয়েবসাইট লিংক, কন্টাক্ট, জিমেইল নাম্বার টুম্বার দিয়ে এইভাবে আর কি দিছিলাম। ওকে, সব জায়গাগুলোতে হ্যাঁ এভাবে দেন। আর পাশাপাশি ওর পেজেও পোস্ট করতেছেন প্রতিদিন হয়তো 2টা 3টা করে, এবং আমাদের দেশে যেমন সকাল বিকেল বা রাত এভাবে করে ওর সাইটে মেইনলি হচ্ছে এরকম করে সুন্দর করে ডিজাইন করে করে দেন। আর পাশাপাশি অন্যান্য জায়গায়ও কিছু দেন। ওনার পেজে আমি আপনার ওনার পেজে এইভাবে পোস্ট করতে গেলে এই ছবি শো করতেছে না, শুধু মনে করেন যে এই লেখাগুলো আসতেছে, ওইগুলো নিচ্ছে না। আচ্ছা যান তো দেখি ওইখানে। ওর অবশ্যই এক্সেস লাগবে, বুঝতে পারছেন? এখানে তো এক্সেস দেয় নাই ওইভাবে পেজের। এই যে ক্রিয়েট পোস্টে গেলে এটা এক মিনিট দাঁড়ান দেখাচ্ছি। মেবি এটা একদম টোটালি নিউ বায়ার টোটালি। আচ্ছা এখন এই যে এটাতে অটো চলে আসছে, আপনি এটাকে কেটে দেন, এটা ক্রস দেন। এই যে আচ্ছা উপরে ক্রস আছে, জি হ্যাঁ, এরপরে এখানে ছবিতে ক্লিক করেন। জি, ছবিতে এখন একটা যে ছবি দিতে চান সেটা দেন। আচ্ছা, এখান থেকে আমি দিচ্ছিলাম এইটাই দি। হ্যাঁ এবার পোস্ট করুন। এইটা দেখাই, বুঝছেন, কুড নট পোস্ট টু টাইমলাইন। আচ্ছা, the privacy setting for this post prevent from showing to this timeline. আচ্ছা একটা মিনিট, মানে এখানে এক কথা আপনাকে পোস্ট করতে দিচ্ছে না, এই তো? হ্যাঁ হ্যাঁ, আমি যদি আবার ছবি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে নিচ্ছে, শুধু লেখাগুলো নিচ্ছে, কিন্তু ছবি পোস্ট নিচ্ছে না। সেটাই। আচ্ছা একটু এটা ক্রস দিয়ে কেটে দেন তো। এর আগে কি দিছেন শুধুমাত্র ছবি বাদে কোনো পোস্ট? এই যেখানে ছবি বাদেই দিচ্ছি, মনে হয় হতে পারে। কোনটা দেখি? এই যে নিচে দেখছেন। আচ্ছা এটা সি মোডে ক্লিক করেন তো এখানে। সি মোডে ক্লিক করলে ওই আগে যেভাবে আসতেছে আসতেছে না, আচ্ছা ছবি সহ আসছে। আচ্ছা বুঝতে পারছি, একটা মিনিট। ও আচ্ছা এখানে আচ্ছা এটার মূল কারণ কি জানেন? এটা মূল কারণ হচ্ছে ওই যে বললাম যে ওর থেকে এক্সেস নিতে হবে। ওর থেকে এক্সেস নেন, এক্সেস নিলে এভরিথিং সবকিছুই করা যাবে। কিন্তু এটা যেটা দিচ্ছেন এটা আসলে এভাবে না দিয়ে এটা ডিলিট করে দেন। ওর থেকে এক্সেস নেন, অথবা আপনি হচ্ছে ওকে একটা প্রয়োজনে কল বা ওর যে মেইল আছে মেইলে মেইল করেন। ও যদি না বুঝে ওকে বলেন যে ওকে তুমি টিম ভিউয়ারে বা এনিডেক্সে আসো, তোমাকে আমি দেখায় দিচ্ছি। কারণ এভাবে করলে কিন্তু পেজের নামে যাচ্ছে না। কারণ আমি যেটা বলছিলাম না, এভাবে তো কখনোই ওর এখান থেকে যেটা হচ্ছে যে আপনার নাম হয়ে ভায়া শেয়ার হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাক্সেস না দিলে কারো পেজে কখনো পোস্ট বা কারো পেজের ক্যাম্পেইন এগুলো কোনো কিছুই করা যায় না। আর অ্যাক্সেস নেওয়ার জন্য তো ওই যে পেজ রোলে গিয়ে কাজ করতে হবে। ওর পেজে শুধুমাত্র একটা জায়গায় ওই যে কারো পেজে পোস্ট করার পারমিশন সে বন্ধ করে রাখে নাই, জন্য আপনি এই যে এইভাবে দিতে পারতেছেন, কিন্তু আসলে কারোর পেজে কিন্তু কেউ পোস্ট করা যায় না ওভাবে। সো এই জন্য আগে তার থেকে এক্সেসটা নিতে হবে। জি, ওকে একটা কাজ করেন, মেইল করেন, মেইল করে আপনি তো জানেন যে কিভাবে ওকে বলবেন। ওকে বলবেন যে আগে তুমি তোমার সেটিংসে যাও, মানে ওর ফেসবুক অ্যাকাউন্টে যাবে, সেখান থেকে সেটিংসে যাবে, সেটিংস থেকে দেন হচ্ছে ওই যে পেজ রোল অপশন আছে,
আচ্ছা, জি আমি একটু জি দেখায় দিচ্ছি, আপনি আপনার ক্লায়েন্টকে এভাবে গাইড করে ওর থেকে অ্যাক্সেস নিয়ে নেবেন, বা জি প্রয়োজনে আপনি আচ্ছা ভিডিও করে ওকে ওইটা দিয়ে দিবেন, ভিডিও করে আপ করে যে তুমি এভাবে করে তোমার পেজের অ্যাক্সেস দিয়ে দাও আমাকে। কারণ অ্যাক্সেস আচ্ছা না ভাইয়া, দিলে ওর পেজে কিছু করতে পারবেন না। জি। স্ক্রিনশট দিয়ে মানে যেভাবে কাজ করতে হবে, আপনি ভিডিও বা স্ক্রিনশট দিয়ে ওইভাবে বুঝা দিলে হয় না, যে স্টেপ বাই স্টেপ যেভাবে কাজ করতে হ্যাঁ, হবে? এটাই আমি আপনাকে বলতেছি যে এই আপনি ভিডিও স্ক্রিন রেকর্ড করে দিয়ে দেন, অথবা ও যদি লাইনে আসে লাইনে এসেও দেখাইতে পারেন, তাহলে ওকে ভিডিও দিয়ে দেন। আচ্ছা 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 ভাই, আর একটা বিষয় আছে যে আমি এইভাবে ওনাদেরকে দিতে চাচ্ছিলাম, মানে অ্যাসাইনমেন্ট এইভাবে দিলে কি হবে? এভাবে হ্যাঁ, যেগুলো করতেছেন এটা হবে, জি। এটা অন্যান্য জায়গায় যে মার্কেটিং গুলো করতেছেন এটা রাখেন, এটা দিয়ে জি ওকে বলেন যে তুমি তোমার পেজে আমি আসলে যতক্ষণ অ্যাক্সেস দিবা না আমি আসলে পোস্ট করতে পারতেছি না, আমি বাইরের জায়গাগুলোতে মার্কেটিং করতেছি, তো তুমি তোমার পেজ থেকে অ্যাক্সেস দাও। এখন অ্যাক্সেস কিভাবে দিতে পারে এটার জন্য আপনি হচ্ছে প্রয়োজনে এটাকে স্ক্রিনটা একটু স্টপ করেন, আমি জাস্ট বলে দিচ্ছি। জি ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, ফর এক্সাম্পল আমি এদিক থেকে আমি ফার্স্টে বললাম যে প্রথম হচ্ছে আপনার সাথে অবশ্য তার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে নিলে সে ইজিতে পাবে, না হলেও সমস্যা নেই, আপনার যে মেইল দিয়ে খোলা আপনার ফেসবুকটা, বলবেন যে ফার্স্ট গো টু ইয়োর Facebook account, then go to your page. After go to your page, you can click on the left side settings option. জি জি After clicking setting options, you can find a page role option. জি জি Page ফেসবুক। roles, then assign new page roles. অ্যাসাইনে নিবেন। If we জি example, if we connected as a friend, just search my name, example আপনার নাম কি যেন, স্পেলিংটা MAHFUZ। MAHFUZ। এই যে দেখেন, যদি আপনার সাথে কানেক্টেড এইভাবে যারা যারা থাকবে, এক্সাম্পল আপনার নাম পেয়ে যাবে, তখন আপনাকে FUZ। এভাবে সিলেক্ট করে দিয়ে এডিটর বা অ্যাডমিন যেটা হোক দেওয়ার জন্য অ্যাডে ক্লিক করবে, অ্যাডে ক্লিক করলে পাসওয়ার্ড দিতে বলবে, ওটা দেখায় দিবেন, এই যে পাসওয়ার্ড দিতে বলবে, হয়ে যাবে। জি অথবা আপনার নাম না থাকলে এখানে মেইল দিয়ে সার্চ করলেও হবে, এই যে টাইপ এজ এ নেম অর ইমেল, জি জি ওকে দিয়ে এটা করে দিবে, আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন, আপনি ওর পেজে যা ইচ্ছা তাই আসলে করতে পারবেন, সবই হবে। এবং পোস্ট দিলে ওইটা ওর পেজের নামে যাবে, আপনার নামে যাবে না। আপনি যেটা দিছেন ওই যে আরেকজনের টাইম লাইনে যে শেয়ার করার মতো না, ওই রকম হয়েছে, কিন্তু ওর পেজ থেকে পোস্ট হয় নাই। যতক্ষণ না পোস্ট। অ্যাক্সেস নেবেন এতক্ষণ এটা হবে না, এবং জি জি ওর জন্য কোনো অ্যাড ক্যাম্পেইনও রান করতে পারবেন না। জি, আমি দেখি আপনার এই পরামর্শ অনুযায়ী আমি ওনাকে এভাবে বুঝাই বলে দেখি কি বলে, তারপর হ্যাঁ, আপনার জানাবো। আর এই রিপোর্টটা দেন যে আমি অন্যান্য জায়গায় মার্কেটিং করতেছি কিন্তু তোমার পেজে অ্যাক্সেস না দিলে তো আমি এটা পোস্ট করতে পারতেছি না, জি জি, এবং আমি এটা যে পারবো না। কাজগুলো করছি এগুলো আমি কিছু স্ক্রিনশট দিয়ে রাখছি, বুঝছেন? এগুলো ওনারে দিব ফাইবারে, আর ওইভাবে আপনি যেভাবে বললেন ওইভাবে ই করবো, মেইল ওকে, করবো। জি। আচ্ছা, যাই হোক আমরা ক্লাসটা স্টার্ট করি। আহ, অনেকটা টাইম যেহেতু গেছে, ওকে। তো প্রথমত আমাদের আজকে হচ্ছে অন পেজ এসইওর ক্লাস। তো অন পেজ এসইওর জন্য আমাদের যে সাইটটায় আমরা যাচ্ছি, যেটা দিয়ে আমরা সবগুলো ক্লাস দেখতেছি, সো wikibangla.net, যেখানে আমরা গত ক্লাসগুলোতে থিম কাস্টমাইজেশন বা এগুলো, এবং এটার ভিডিও আমি আজকে দিয়ে দিয়েছি, এটা দেখে নিন। তো এখান থেকে আমরা আসলে প্রথম পোস্ট কিন্তু এটা কিন্তু ডিলিট করে ফেলি, এই যে বাম পাশের এগুলো আমরা ডিলিট করে ফেলি। আচ্ছা, কেউ একজন এখান থেকে ধরেন এক্সাম্পল মাহফুজ ভাই বলতে পারেন যে আমরা সাইটে এখন কিভাবে লগ ইন করবো, লগ ইন করার জন্য কি করতে হবে? ও, মানে ওয়েবসাইটে ভাইয়া? হ্যাঁ, এই যে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন তো, তাই না? জি 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 আমার স্ক্রিনটা তো শেয়ার আছে, হ্যাঁ। তো এখন জি সাইটে আমাকে তো আর্টিকেল পাবলিশ করতে হলে, মানে অন পেজের কাজই হচ্ছে সাইটে গিয়ে একটা আর্টিকেল সুন্দর মতো অপটিমাইজ করে পাবলিশ করতে হবে। ধরেন এই জি আর্টিকেলটা আমার লেখা আছে, এখন আমি তো আমার সাইটে পাবলিশ করার জন্য কি লাগবে, আগে তো আমার ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো
এখন আমি সাইটে লগ ইন কিভাবে করব সেটাই আপনার কাছে জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা, লগ ইন করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, আচ্ছা যে ইউজার নেমটা দিয়ে আমার খোলা ছিল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে। আচ্ছা, কিভাবে ইউজার নেম পাসওয়ার্ডটাই তো দিব কিভাবে? আচ্ছা, আমাদের যেভাবে দেখাইছিলেন যে wikibangla.net দিয়ে এটা ছিল পাসওয়ার্ড, আর বা জিমেইল নাম্বারও দেওয়া যায়, আর হচ্ছে পাসওয়ার্ড না, আমি তো আইডি পাসওয়ার্ড তো দিব, আমি মানে কিভাবে যাব এরপরে কোথায় যাব বলেন? ও আচ্ছা, এরপরে আছে আমাদের এই যে আমাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের অর্থাৎ ওয়েবসাইট ঠিকানা লিখতে হবে www.wikibangla.net না স্পেস দিয়ে আপনার হচ্ছে না আসলে আপনার। আচ্ছা, আরেকজন ধরেন এদিকে ওই যে জেসমিন রুনা আপু, নাকি হ্যাঁ সরি রুমা আপু, আপনি বলতে পারেন যে কিভাবে আসলে সাইটটা লগ ইন করবো। এখানে হচ্ছে ওই সাইটটার নাম লিখে স্ল্যাশ দিয়ে wp-admin। জি হ্যাঁ, তো আমাদের তো ইউজার পাসওয়ার্ড আছে আমরা জানি, বাট আমাদেরকে যে এভাবে লিখতে হবে। ওকে, তো এই ভিডিওগুলো আপনারা সুন্দর মতো দেখে এগুলো মনে করে ফেলবেন, নাহলে কিন্তু আপনার কাছে আইডি পাসওয়ার্ড সবই থাকবে, লগ ইন করতে পারবেন না। স্ল্যাশ দিয়ে wp-admin দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসলো। আমরা জাস্ট যে আইডি পাসওয়ার্ড দিয়ে এটাকে ওই যে সি প্যানেল থেকে ক্রিয়েট করেছিলাম সেটা দিলাম, এবং এটার কিন্তু আমি আইডি পাসওয়ার্ড আপনাদেরকে দিয়েছি যেন আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। ওকে, আচ্ছা আমি দাঁড়ান, ঠিক নাই। ভাই আমাদের সাইটটাতে এসএসএল শো করতেছে না, ওইখানে নট সিকিউর লেখা আসে। যখন আমি হচ্ছে আচ্ছা। ডিরেক্ট মানে কিওয়ার্ড লিখে সার্চ দেই আমার ওয়েবসাইটটা ডোমেন নেম লিখে, আর যদি ওয়ার্ডপ্রেসে আসার পর আবার ওইখানে যে ভিউ সাইট আছে ওইখানে দিলে তখন আবার আচ্ছা, সিকিউর দেখায়। তার মানে এটা প্রবলেম আছে, এটা আমরা সলভ করে দিব না ক্লাসের শেষে, এটা ক্লাসের শেষে আপনার এটা সলভ করে দিচ্ছি। ওকে, তো দেখেন জাস্ট হচ্ছে আমরা কি করলাম, আমাদের সাইটে লগ ইন করে ফেললাম। সাইটে লগ ইন করার পরে দেন আমরা কি করব, যেহেতু আমাদের অন পেজ অপটিমাইজেশনের কাজ করতে হবে, এই জন্য আমি কিছু বিষয় এখন আপনাদেরকে দেখাবো যে কি করতে হবে। তবে এর আগে আমরা বেসিক কিছু হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের রুলস জেনে নেই। তো এর মধ্যে আগে আমি আমার লেখা একটা, যেটা এটা আগে দিয়ে নেই, দাঁড়ান। যে কোনো একটা ব্যাচ থেকে আমি আচ্ছা, এভাবে খুঁজতে গেলে অনেক টাইম লেগে যাবে, আমি এখানে সার্চ দিই। ওকে, তো এটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের কিছু বিষয়, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে আমরা যেটা করি, আমাদের আরো কিছু বেসিক বিষয় আছে অন পেজের, সেই জিনিসটা দেখে নিই। তো অন পেজ এসইও চেকলিস্ট আমরা লিখি। আমি যেটা দিলাম এটা হচ্ছে আমার লেখা, বাট আমি আরো কিছু জিনিস এদিক থেকে দেখাচ্ছি। ব্র্যান্ডিনের নাম হয়তো আপনারা শুনেছেন কিনা জানি না। ব্র্যান্ডিন হচ্ছে এসইও ইন্ডাস্ট্রির একজন, বলতে পারেন যে মাস্টার মাইন্ড, মানে অনেক বড় লেভেলের একজন এসইও এক্সপার্ট, যার একটা সাইট আছে ব্যাকলিঙ্কো.কম নাম। তো সে মাঝে মধ্যে কিছু কি করে, আমরাও তো অনেক সময় নিজেরাও ছোটখাটো কেস স্টাডি করি যে আসলে কি কাজ করতেছে, কেন করতেছে, এখন কি করলে র্যাঙ্কটা বেটার পাওয়া যাচ্ছে। তো অ্যালগোরিদমের মধ্যে গুগলের 205টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, বাট সবগুলোই কিন্তু সমানভাবে ইফেক্টিভ না। কিছু কিছু বিষয় আছে খুব বেশি ইফেক্টিভ, এবং সেগুলোর ভিত্তিতে কিন্তু আমারটাকে আরো একটু সুন্দর মতো করে লেখা যে কি কি করতে হবে। মানে ওই যে আমাদের লেখা যে আর্টিকেলটা, সেটা আমাদের সাইটে পাবলিশ করতে গেলে আমাদের যে অপটিমাইজেশনটা করতে হয় পোস্টটাকে, সেটাই হচ্ছে মূলত অন পেজ অপটিমাইজেশন। তো সেইটার ভিত্তিতে এই যে ব্র্যান্ডিন, যে মানে ব্যাকলিঙ্কো সাইটের ওনার, ব্যাকলিঙ্কো.কম নামক যেতে পারেন, ওখানে এসইওর বিভিন্ন রিসোর্স থাকে। তো এইখানে উনি একটা হচ্ছে
পোস্ট লিখেছে এবং সেটা দেখতেছেন এটা কিন্তু অন্য একজন সাইটের ওনার এই ব্যাকলিঙ্ক কোড এই রিসোর্সটাকে কি করেছে সে মূলত এখানে তার সাইটে শেয়ার করেছে। তো এখানে সব থেকে এসইওর 12টা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলা হয়েছে। তো সেই 12টা বিষয় আমরা জানবো যে অন পেজ এসইওর সব থেকে ইম্পর্টেন্ট যে 12টা বিষয়, যে 12 keys on page SEO factors that search engine and user loves, মানে সব থেকে 205টা বা 200টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে 12টা যেটা খুবই ইম্পর্টেন্ট বা কার্যকরী, আমাদের অন পেজ করতে গেলে এই কাজগুলো করতেই হবে, সেগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লেভারেজ এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক ইউআরএলস। লেভারেজ এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্কস ইউআরএল মানে বোঝানো হচ্ছে, এবং এখানে একটু ব্রিফিংও দেওয়া হয়েছে, ইউ ওয়ান্ট ইউর পেজ ইউআরএল টু বি শর্ট অ্যান্ড কিওয়ার্ড রিচ, মানে আমাদের যে আর্টিকেলটা আমরা পাবলিশ করব, এক্সাম্পল আমরা যেমন বিভিন্ন যেমন এক্সাম্পল আমরা জুইসার কিং যদি এক্সাম্পল এটাই বলি, বা এটার হচ্ছে তার সাইটে আসলাম, কারণ এটা হচ্ছে কি যে বেস্ট সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার্স, হ্যাঁ এক্সাম্পল ধরেন বেস্ট সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার্স, এটা দিয়ে সার্চ দিলে এই যে ধরেন এক্সাম্পল জুইসার কিং বা আরো দুই একটা একদম কি আসতেছে টপে আসতেছে দেখেন। তো এই জায়গাটাই মূলত যেটা বলা হচ্ছে যে আপনার কি করতে হবে, যে ইউআরএল এর যে স্ট্রাকচারটা ইউআরএলটা কিভাবে রাখতে হবে সেই বিষয়ে কিন্তু গাইডলাইন দিয়েছে, যে ইউআরএল এর মধ্যে কি থাকতে হবে, ইউআরএলটা যতটা শর্ট রাখা যায় তত বেটার, ইউআরএলটা যত দেখেন শর্ট রাখা যায় তত বেটার, বাট এটা কিওয়ার্ড রিচ হতে হবে। কিওয়ার্ড রিচ মানে ইউআরএল এর মধ্যে আমাদের এক কথায় কিওয়ার্ডটা রাখতে হবে, কারণ তারা কি টপিকস কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, তারা কাজ করতেছে বেস্ট ওই যে সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার এটা নিয়ে। তো সে তার ইউআরএল এর মধ্যে দেখেন তার কিওয়ার্ডটা রাখছে, সে কাজ করতেছে যেটা, এবং এরা কিন্তু টপের দিকে আছে, সো এখানে সেই বিষয়টা রাখা হচ্ছে। তো এখানে ব্র্যান্ডিন সাহেব বলতেছে যে এই যে আপনার যে পারমালিঙ্ক হবে এটার মধ্যে আপনি আপনার ইউআরএলটা রাখেন, এটার জন্য আমরা কিন্তু কাজ করেছিলাম। কোথায় থেকে কাজ করেছিলাম কারো মনে আছে যে এই জিনিসটা আমরা কোথা থেকে সেট করেছিলাম পারমালিঙ্কটা অন সাইট পার্ট 1 এ? সেটিংস থেকে। জি সেটিংস থেকে আমরা হচ্ছে কোথায় এই যে পারমালিঙ্কস, জি পারমালিঙ্কসে এসে এটা কিন্তু ডিফল্ট ভাবে অন্য কিছু থাকে এই যে ডেট এন্ড নেম, তো সেই জায়গা থেকে আমরা পোস্ট নেম করে দিয়েছিলাম যেন আমাদের সাইটের নামের পরেই আমরা যে টপিকস নিয়ে ওই যে টাইটেল দিব বা কিওয়ার্ড বেস, তো আমরা টাইটেলেও তো কিওয়ার্ড রাখবো, সেই জিনিসটা যেন আসে। তারপরেও আমরা কোনো কিছু কাস্টমাইজ করার দরকার হলে সেটাও করতে পারবো। তো আমরা প্রথম সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা জানলাম যে আমাদের যে পোস্ট করব সেই পোস্টের যে ইউআরএলটা ক্রিয়েট হবে বা যে লিঙ্কটা ক্রিয়েট হবে, যে লিঙ্কে গেলে এই পোস্টটা পাওয়া যাবে, তো সেই লিঙ্কটার মধ্যে সেই লিঙ্কটা যথাসম্ভব ছোট রাখতে হবে এবং সেটার মধ্যে আমাদের ওই কিওয়ার্ডটা থাকতে হবে, যে কিওয়ার্ডে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য আসলে আমরা এই পোস্টটা তৈরি করতেছি সেটা। অনেকটা দেখবেন আজকে আর্টিকেল রাইটিং ক্লাসের সাথে আপনাদের এটা মিলে যাবে, কারণ আর্টিকেল রাইটিং যদি ভালো করে করা হয়, এই এসইও ফ্রেন্ডলি করে আমরা যে আর্টিকেল রাইটিং শিখেছি সেভাবে করলে অন পেজের কাজ খুবই কম। ওকে, তো এরপরে দ্বিতীয় যে বিষয় সেটা বলা হচ্ছে গোল স্টার টাইটেল উইথ কিওয়ার্ড, মানে গোল স্টার টাইটেল উইথ কিওয়ার্ডস মানে ইওর টাইটেল ট্যাগ ইজ মোস্ট ইম্পর্টেন্ট অন পেজ এসইও এলিমেন্ট। বলা হচ্ছে যে টাইটেল ট্যাগটা অন পেজ এসইওতে খুবই ইম্পর্টেন্ট। এসইও মোজ মানে মোজ নামক যে অর্গানাইজেশন আছে, দেয়ার টাইটেল উইথ কিওয়ার্ড র্যাঙ্ক হায়ার, মানে ওরা একটা কেস স্টাডি করেছে যে টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা রাখলে এটা র্যাঙ্ক হায়ার করে, এবং এটা অবশ্যই যে এই যে টাইটেলের মধ্যে আমাদের কি করতে হবে, কিওয়ার্ডসটা রাখতে হবে, এবং টাইটেল যতটা শুরুর দিকে রাখা যায় ততটা বেটার। ওকে, তো আমরা চেষ্টা করব আমাদের টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা রাখতে। তো এখানে জাস্ট 10টা প্রোডাক্ট নিয়ে লিখছে জন্য সে লিখছে 10 বেস্ট সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার্স 2021, এটা আবার 2022 এ গিয়ে আবার চেঞ্জ করে দিবে, বাট ইউআরএল এর মধ্যে কিন্তু ওটা দেয় নাই, কারণ এটা কিন্তু তার কিওয়ার্ড না, রিভিউজ এন্ড টপ পিকস বা রিভিউ এন্ড বায়ার গাইডস অন্যভাবে। তো যাই হোক, টাইটেলের মধ্যেও কিওয়ার্ডটাকে দেওয়ার কথা বলা হচ্ছে, সো আমরা আমাদের টাইটেলের মধ্যেও কি করব, কিওয়ার্ডটা দিব। এরপর ড্যাজেল মাল্টিমিডিয়া, ড্যাজেল উইথ মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া বলতে আমরা আমাদের আর্টিকেলের মধ্যে ইমেজ, ভিডিও, চার্ট, ডায়াগ্রাম, রিলেভেন্ট যে জিনিসগুলো আসে সেগুলো দিব, যদি ইমেজ দেওয়ার সম্ভব হয় ইমেজ দিব,
এভাবে ইমেজ টিমেজ, কখনো ভিডিও বা চার্ট ডায়াগ্রাম, এই যে একটা ভিডিও দেখেন দেওয়া হয়েছে, হতে পারে তার নিজের ভিডিও হতে পারে, অন্য কারোর ভিডিও হতে পারে। আমরা যদি ইউটিউবে ক্লিক করি এখান থেকে দেখেন আমরা যদি একটু যাই দেখেন নিনজা কিচেন, এটা কিন্তু তার ভিডিও না, সে অন্য কারোর ভিডিও নিয়ে রিলেভেন্ট ভিডিও নিয়ে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা এই কাজটাও করব, যে কেউ চাইলে যেন আমাদের সাইটের মধ্যে এসেই ভিডিওটাও চাইলে কি দেখতে পারে। এবং গুগল মনে করতেছে যে আর্টিকেলটা খুবই রিসোর্সফুল, যেগুলোর মধ্যে এই জিনিসগুলো রাখা হচ্ছে। তো ইমেজ, ভিডিও, চার্ট, ডায়াগ্রাম, যেখানে যেটা রিলেভেন্ট হয় আমরা দিব। তো মাল্টিমিডিয়া বলতে এক কথা ইমেজ, ভিডিও, চার্ট, ডায়াগ্রাম, অডিও। 4 নম্বরে বলা হচ্ছে ইউজ আউটবাউন্ড লিঙ্কস। ইউজ আউটবাউন্ড লিঙ্কস বলতে আমাদের ওই পোস্টের মধ্যে দুই একটা লিঙ্কে, বা বিশেষ করে দুই একটা না, আমরা একটা মূলত রাখলেই এনাফ, যে আউটবাউন্ড। ইনবাউন্ড লিঙ্ক হচ্ছে নিজের পেজের মধ্যেই নিজের অন্যান্য লিঙ্ক রাখা, যে আমি আর্টিকেল রাইটিং নিয়ে পোস্ট লিখতেছি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা কথা চলে আসলো, আমি অ্যানকর টেক্সট করে আমার কিওয়ার্ড রিসার্চের আর্টিকেলটাকে হাইপার লিঙ্ক করে দিলাম। এমনটা আপনার তো মেবি অনেক সময় দেখেন যে একটা আর্টিকেল পড়তেছেন, ওটার মধ্যে লিঙ্ক আপ করা থাকে রিলেভেন্ট কোনো একটা বিষয়। তো এরকম আমরাও এখানে যেগুলো করে থাকি সেগুলোকে ইন্টারনাল লিঙ্কিং বলে। ধরেন এই যে এটা তো অবশ্যই আমাজনের লিঙ্ক, আমাজনের লিঙ্ক দিয়েছে, দাঁড়ান একটা মিনিট। এই যে জুইসার কিং এর দেখেন এই যে এই লিঙ্কটা, ইউ মে অলসো রিকমেন্ড বা ইউ মে অলসো লাইক, এই যে এটা কিন্তু তার অন্য একটা, এই যে বেস্ট ব্লেন্ডার্স ফর গ্রিন স্মুদি, এইটা নিয়ে লেখা। দেখেন এই পোস্টটা এটার মধ্যে দিয়েছে, তার মানে এটা কি ইনবাউন্ড নাকি আউটবাউন্ড? ইনবাউন্ডকে আবার কিন্তু ইন্টারনাল লিঙ্কও বলা হয়। তো এটা কি ইনবাউন্ড লিঙ্ক নাকি আউটবাউন্ড লিঙ্ক? ইন্টারনাল লিংক মানে ইনবাউন্ড হ্যাঁ, এটা ভিতরে। ইনবাউন্ড বা ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ, মানে তার নিজেরই যেহেতু আরেকটা পোস্টের। ওকে, মানে এটা কি কোনো আছে নাকি, বেনিফিট আছে নাকি, যে মানে নিজেরই ইয়ের হ্যাঁ মধ্যে অবশ্যই নিজের বেনিফিট আছে। আমাদের দুটাই করতে হবে, আমাদের ইনবাউন্ডও করতে হবে, অ্যাটলিস্ট একটা আউটবাউন্ড লিঙ্কও রাখতে হবে। এটার বেনিফিট আছে, আপনার একটা পোস্ট করতে গিয়ে যখন আরেকটা ক্লিক করে ওইটাতে গিয়েও পড়বে, তো আপনার এখানে তো ডুয়েল টাইমিংটা বাড়লো, আপনার ভিজিটর আপনার সাইটে বেশি টাইম স্টে করতেছে, এবং একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে যাচ্ছে, গুগল ধরে নিচ্ছে এআই দিয়ে যে না এই কন্টেন্ট গুলো আসলেই ভালো, যার কারণে ভিজিটররা এই সাইটে বেশি টাইম দিচ্ছে। জি, অন্যের যে ইউটিউবের একটা ভিডিও দিচ্ছে, ওটা মানে একটা প্রবলেম হবে না? না এটাতে কোনো প্রবলেম নাই, এটা এমবেড করে দিব আমরা, এমবেড করে দিলে কোনো সমস্যা নাই। তবে ডিরেক্ট যদি কারোটা নিয়ে আমরা আপ করে দেই সেটাতে প্রবলেম আছে, এবং আপ করলে তো আমাদের সাইটের লোডিং স্পিডও কমে যাবে। এমবেড করে কিভাবে দিতে হয় আমরা দেখব। আচ্ছা আচ্ছা। এমবেড করে দিলে এটা কোনো ক্ষতি নাই, উল্টা ওই যে যার ভিডিও নিয়েছি তারও কিছুটা ভিডিও র্যাঙ্কিং এর ক্ষেত্রে লাভ হয়েছে। ব্যাকলিংকস টাইপের। জি, ব্যাকলিংকস টাইপের, মানে শেয়ারিং টাইপের, যে আমরা ওইখান থেকে এখানে শেয়ারিং করলাম, এতে সে আরো খুশি হবে, সমস্যা নেই, এটা উইদাউট কোনো পারমিশন ছাড়াই। সো এই যে এগুলো হচ্ছে দেখেন ইন্টারনাল লিঙ্ক। তো এই পোস্টের মধ্যে যেমন দেখলাম, আবার কিছু কিছু লিঙ্ক দেখবো যে অন্য কোনো সাইটের, হয়তো অনেক সময় দেখবেন উইকিপিডিয়া বা অন্য কারোর লিঙ্ক, তো সেগুলো, এটা ইন্টারনাল লিঙ্ক, এটাও ইন্টারনাল লিঙ্কিং, কিভাবে আসলে খুঁজতে হবে। মোজ দিয়ে আমরা খুব সহজেই অবশ্য খুঁজে ফেলতে পারি। তো এভাবে করে দেখবেন এখানে একটা না একটা অ্যাটলিস্ট সে কি করেছে, আউটবাউন্ড লিঙ্ক রেখেছে। বা অনেক সময় যেটা করা হয় ভিডিওটার ক্ষেত্রেও এটাও তো ওয়ান কাইন্ডস অফ আউটবাউন্ড লিঙ্ক হিসেবে কাজ করে, অনেক সময় আমরা সেটার ক্ষেত্রে করতে পারি। এটা তো অনেক বড় আর্টিকেল মনে হচ্ছে। একটু বড় আর্টিকেল। তো এদিকে আসলে খুঁজলে আমাদেরকে দেখবেন যে একটা না একটা আউটবাউন্ড লিঙ্ক আছে, আসলে অনেক লিঙ্ক তো এখানে। অনেক সময় ওই যে ভিডিও, যেটা ভিডিওটাও অ্যাজ এ আউটবাউন্ড লিঙ্ক হিসেবে কাজ করে। এই যে দেখেন আমরা আউটবাউন্ড লিঙ্ক পেয়ে গেছি। এই যে এই পোস্টটা যে তার ভালো র্যাঙ্ক করছে, এটার মধ্যে দেখেন এই যে টাইটান, মানে কোনো একটা বিষয়ের সাথে রিলেভেন্সি এসেছে, কিন্তু আমরা আবার এক্স্যাক্টলি আমার যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি এই কিওয়ার্ডেই কাউকে আমি আবার আউটবাউন্ড লিঙ্ক দিয়ে দিব না। মানে টেকনিক্যালি আউটবাউন্ড লিঙ্ক এটা গুগলের সোর্স, যে অ্যাজ এ রিসোর্স হিসেবে বা রিলেভেন্ট
আপনার কন্টেন্টের সাথে সেটা দিবেন, কিন্তু দিতে গিয়ে আমরা যদি আবার আমরা যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতেছি এই কিওয়ার্ডেই কাউকে আউটবাউন্ড লিঙ্ক দেই, এতে কিন্তু আমার কম্পিটিটররা লিঙ্ক পেয়ে যেতে পারে। তো এই জন্য অনেক সময় আমরা কি করি, আমরা যে টপিকস নিয়ে কাজ করতেছি না বা এটার সাথে রিলেভেন্ট তাদেরকে আমরা আউটবাউন্ড লিঙ্ক দেই। যেমন এই যে ডিউরেবিলিটির এখানে হয়তো এটা টাইটান বা এগুলো দিয়ে তৈরি, সে এখানে কিন্তু টাইটান অর গ্লাস, এখানে দেখেন টাইটানের এটা আউটবাউন্ড লিঙ্ক করছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু আমরা এই যে অন্য একটা সাইটে যাচ্ছি, সেটা কেন দিল, অ্যাজ এ আউটবাউন্ড লিঙ্ক হিসেবে এখান থেকে দিয়ে দিল। ওকে, টাইটান জিনিসটা কি বা এই সমস্ত বিষয় নিয়ে এখানে একটা কি করে দিল, জাস্ট আউটবাউন্ড লিঙ্ক। সো যাই হোক, আউটবাউন্ড লিঙ্ক আমরা ম্যানুয়ালি তো আমাদের সাইটে সবগুলো করে করে দেখব, তবে আগে আমরা রুলস গুলো একটু জেনে নিচ্ছি। আউটবাউন্ড লিঙ্কস এর বিষয়টা আমরা আমাদের অ্যাটলিস্ট একটা আউটবাউন্ড লিঙ্ক দিব, আর আউটবাউন্ড লিঙ্কে যেহেতু এসেছিলাম আমরা ওই যে ইনবাউন্ড বা ইন্টারনাল লিঙ্কিংও দিব। এখানে কিন্তু লেখা নাই, বাট আমি আমার পোস্টের মধ্যে লিখেছি, কারণ আউটবাউন্ড দিতে হবে। আউটবাউন্ডটা একান্তই গুগলের কন্ডিশন মানার জন্যই দিতে হয়, এক প্রকার বাধ্য হয়ে। ওকে, কিন্তু ইন্টারনাল লিঙ্কিং আমরা আউটবাউন্ড লিঙ্ক হয়তো একটা দিব আমাদের একটা পোস্টে, বাট ইন্টারনাল লিঙ্কিং আমরা বেশ কয়েকটা 3-4টা দিতে পারি, কারণ যেহেতু আমাদের নিজেদের পোস্ট। ওকে, এরপর 5 নম্বরে যদি আসি, ড্রপ কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ডস, মানে বলা হচ্ছে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে, মানে ফার্স্ট প্যারাতে আমরা আমাদের কিওয়ার্ডটাকে একবার রাখার চেষ্টা করব। কিওয়ার্ড বলতে ওই যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, যেমন এক্সাম্পল এই যে এই পোস্টে বেস সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার্স, এখানে আমরা যদি প্রথম প্যারার এদিকে দেখি, দেখবেন প্রায় সবারই থাকবে ফার্স্ট প্যারাতে তাদের হচ্ছে, আমরা দেখি বেস্ট ব্র্যান্ড হয় এদিকে তাদের কিওয়ার্ডটা আছে যে বেস্ট সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার্স। ওকে, দেখেন প্রায় যারা র্যাঙ্কিং এ আছে এদিকে যদি আমরা একটু খেয়াল করি দেখবো মেইনলি হচ্ছে, আচ্ছা আরেকটা ওপেন করেছিলাম, এটাও যদি আমরা দেখি দেখবেন যে হচ্ছে বেস্ট সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার্স, দেখেন এখানেও কিন্তু আছে। ওকে, সে এখনো আসলে 2020 কি করে নাই। সো এই যে প্রথম প্যারার দিকেই দেখেন কি করা হচ্ছে, কিওয়ার্ডটাকে একবার রাখা হচ্ছে। ওই যে আমরা অলরেডি কিন্তু এটা নিয়ে কথা বলেছিলাম, আপনাদের কি মনে আছে আর্টিকেল রাইটিং ক্লাসে বলেছিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট কোথায় কোথায় কিওয়ার্ড ইউজ করা, তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট প্যারাতে 100 ওয়ার্ডস এর মধ্যে। তো আমরা হচ্ছে সেই কাজটা করব। এরপরে 6 নম্বরে হচ্ছে টাইটেল ট্যাগটাকে H1 এ রাখবো। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবেই টাইটেলটা H1 এর থাকে, তো আমরা সেটাকে রাখবো। এবং অবশ্যই একটা পেজে একটার বেশি H1 হবে না, মানে হেডিং একটা পেজে একটাই থাকবে এবং আমাদের টাইটেল হবে সেটা বা হেডিংটা হবে H1 এ। এরপর নেইল লোডিং স্পিড, মানে লোডিং স্পিডটা ভালো রাখার চেষ্টা করতে হবে। লোডিং স্পিড ভালো রাখার জন্য আমরা কিছু জিনিস মেনে চলতে পারি, যেমন ওই যে আনইউজ থিম প্লাগইন এগুলোকে আমাদের সাইট থেকে ফেলে দিয়েছিলাম। এরপরে আমরা যে ইমেজগুলো আপ করব সেই ইমেজগুলোর কোয়ালিটি ঠিক রেখে যত কম্প্রেস করে যত কম রেজুলেশনের ইমেজ দেওয়া যায় তত ভালো, কারণ ইমেজ হচ্ছে সাইটের লোডিং স্পিড কমিয়ে দেওয়ার সব থেকে বড় একটা কারণ। সো ইমেজ আমরা কি করব, এটাকে যদি গ্রাফিক্স ডিজাইনারের হেল্প নেই দেখবেন ওরাও করে দিতে পারবে, অথবা আমরা নিজেরাও এই যে টাইনি পিএনজি বা এটাকে টিনি পিএনজি অনেকেই বলে, এখানে আপনার ইমেজ আপ করে আপনি কোয়ালিটি ঠিক রেখে অনেকটা রেজুলেশন কমায় নিতে পারবেন। এই যে দেখেন যে এখানে অলরেডি আপনি জাস্ট আপ করে দিবেন, সেই ইমেজটাকে ওরা কম্প্রেস করে দিবে, দেন আপনি ডাউনলোড করে তখন ইউজ করতে পারেন। এখানে যে কোনো ইমেজ ফাইল আপ করলেন, এই যে এক্সাম্পল দেখাচ্ছে যে ধরেন 20 এমবির একটা এটাকে 5 এমবি করে দিছে, এরকম আর কি। আচ্ছা, এরপরে আমরা আবার আসি। তো লোডিং স্পিড ভালো রাখার জন্য তো বললাম যে আমাদের মেইনলি কি কি বিষয় মানতে হবে সেগুলো আমরা মেনে চলবো। এরপরে 8 নম্বরে আছে অ্যাড মডিফায়ার্স টু ইওর টাইটেল। টাইটেলের মধ্যে আমরা মডিফায়ার ইউজ করতে পারি। মডিফায়ার কি, এই যে শেষে সাল বা বেস্ট গাইড কিওয়ার্ডের সাথে অলরেডি বেস্ট থাকলে তো একটা মডিফায়ার এমনি থেকেই যায়, বা লাস্টে রিভিউ। ওকে, তো আমাদের এখানে যদি যাই, যেমন এই যে এক্সাম্পল ধরেন এটা একটা মডিফায়ার। ওকে, 2021 বা 2022 এটা হচ্ছে মডিফায়ার হিসেবে এখানে কাজ করতেছে।
মডিফায়ার জিনিসটা কি, যে ওই জিনিসটাকে আরেকটু ফোর্স দেওয়ার জন্য, আর একটু বোল্ডলি বলার জন্য। যে কেউ ধরেন বললো যে অন পেজ এসইও, এটা নিয়ে ধরেন এটাই রাখলো, আরেকজন লিখলো অন পেজ এসইও গাইড, এটা কিন্তু এই যে গাইড কথাটা কিন্তু একটা মডিফায়ার। বা সিক্রেট অন পেজ এসইও গাইড, এই যে এটা ধরেন একটা কি মডিফায়ার। বা অন পেজ এসইও গাইড 2021, এই যে এটা একটা মডিফায়ার। তো মডিফায়ার আমরা কিছু দেওয়ার চেষ্টা করব। এরপরে ইউজ সোশ্যাল শেয়ারিং বাটন, হ্যাঁ আমরা সোশ্যাল শেয়ারিং বাটন প্লাগইনস অ্যাড এর মাধ্যমে খুব ইজিতেই করতে পারি। এরপরে পোস্ট লং কন্টেন্ট, হ্যাঁ লং কন্টেন্ট বলতে 1500 ওয়ার্ডের প্লাসের কন্টেন্ট গুলো র্যাঙ্কিং এ বেটার কাজ করে। সো এই জন্য আসলে আমরা এই টাইপের কন্টেন্টকে ইউজ করলে র্যাঙ্কিং এ যাওয়াটা আরেকটু সহজ হবে, কারণ একটু বেশি লং কন্টেন্ট ইউজ করলে আসলে সেখানে কিওয়ার্ডের পার্সেন্টেজ বা এভরিথিং সবকিছু ভালোভাবে ইনফরমেশনটা তুলে ধরা যায়। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব কন্টেন্ট গুলো, আমি বলবো যে অ্যাটলিস্ট যেন 700 ওয়ার্ড প্লাস হয়। 1500 ওয়ার্ড প্লাস কন্টেন্ট গুলো একটু র্যাঙ্কিং এ বেটার কাজ করে। তবে আবার এটা করা যাবে না যে কন্টেন্টকে বড় করতে গিয়ে মানে ওই যে গার্বেজ কথাবার্তা লিখে কন্টেন্ট বড় করা, এইটা না করে কন্টেন্ট ছোট থাকাই ভালো। আচ্ছা, এরপর স্ল্যাশ বাউন্স রেট, হ্যাঁ বাউন্স রেট বলতে যে আমাদের সাইটে কেউ এসে দ্রুত চলে যাওয়া, এই জিনিসটাকে রোধ করার জন্য ওই যে ইমেজ, ভিডিও, চার্ট, ডায়াগ্রাম এগুলো কাজে দেয়। আর এরপরে বলা হচ্ছে এলএসআই কিওয়ার্ড গুলোকে বডি মানে ভিতরে সরিয়ে দেওয়া আর্টিকেলের ভিতরে, কারণ আমাদের এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড তো ইউজ করার কিছু লিমিটেশন আছে, আমরা তো পার্সেন্টেজের উপরে যেতে পারবো না, বাট এলএসআই কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ডকে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে সরিয়ে দিতে পারি। ওকে, আর এদিকে হচ্ছে যে বিষয়টা, সেটা ওই জিনিসগুলো নিয়ে আমি আর একটু ব্রিফলি লিখেছি এখানে, যেমন কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন পারমালিঙ্ক, কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ, বা কিওয়ার্ড ইন ইমেজ অল্টার ট্যাগেও আমাদের কিওয়ার্ড গুলো রাখতে হবে। আমরা যদি কোনো ইমেজ ইউজ করে থাকি, যেমন এক্সাম্পল ধরেন নিনজা ভার্সেস অস্টার, এক্সাম্পল ধরেন এই টপিকস নিয়ে লিখলাম, এটা ব্লেন্ডার ফেয়ার, আমার সাইট একদম গুগলের টপে আছে। এখন ধরেন এখানে আমি ক্লিক করে এক্সাম্পল যদি চাই, এখানে যদি কোনো ইমেজ ইউজ করি, যে এখানে কার্জন নিলে এই যে নিনজা ভার্সেস অস্টার কথাটা ভেসে উঠতেছে, কারণ এটা নিনজা ভার্সেস অস্টার কিওয়ার্ড দিয়ে লেখা। এটা দেখতেছি ভলিউম আরো বাড়তেছে, আগে ছিল 70, এখন 90 হয়ে গেছে। আচ্ছা, এটা বেটার। সো আমরা এরপরে পাশাপাশি আরো দুই একটা কিওয়ার্ড ইউজ করা গেলে আমরা বলেছিলাম H2 H3 এর মধ্যে সরিয়ে দিব। দুই একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডকে আসলে বোল্ড বা ইটালিক করা যেতে পারে। আউটবাউন্ড লিংক দেব রিলেভেন্ট হাই কোয়ালিটি সাইটকে, ইন্টারনাল লিংক করব রিলেটেড আমাদের আর্টিকেলকে, রিমুভ অল স্টপ ওয়ার্ডস ফ্রম পারমালিংক। পারমালিংক বলতে হয় যে ইউআরএল এর মধ্যে স্টপ ওয়ার্ডস গুলো না রাখা ভালো। স্টপ ওয়ার্ডস কি ইন, অফ, অ্যাবাউট এই টাইপের জিনিসপত্র, মানে পারমালিংকের মধ্যে। এখানে যদি দেখেন পারমালিংকের মধ্যে কোনো স্টপ ওয়ার্ডস নাই, যদিও কিওয়ার্ডের মধ্যেও নাই। তো এটা অনেক সময় থাকে না, যে এক্সাম্পল ব্লেন্ডার ফর গ্রিন স্মুদি, এই যে ফর কথাটা অনেক সময় বাদ দিয়ে দিতে পারেন, এই স্টপ ওয়ার্ডস গুলো না রাখাটাই বেটার। আমরা কোথায় ছিলাম, এদিকে। ওকে, তো এছাড়া মাল্টিমিডিয়া টিডিয়া এগুলো ইউজ করা, আসলে এতক্ষণ যা বললাম সেই জিনিসগুলোই মেইনলি। তো আমরা মূলত আমাদের কাজের দিকে চলে যাই। আচ্ছা, এখানে কিওয়ার্ড ডেন্সিটি কিন্তু দেখেন আগেরটা এটা না, আমরা ওই যে 0.25 থেকে ম্যাক্সিমাম 0.30% ইউজ করব। তো এখান থেকে অবশ্যই এই জিনিসটা, এটা অনেক আগের লেখা ছিল, যার কারণে এটা এখনো বেশি হয়ে আছে। কিওয়ার্ড আমরা জানি যে 0.25 টু 0.30% ম্যাক্স। ওকে, তো আমরা এখন মেইনলি আমাদের কাজে চলে যাই। তো কাজে যাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, প্রথমে আমাদের সাইটে যেতে হবে। সাইটে যাওয়ার পরে আমরা পোস্ট করার জন্য সর্বপ্রথম যেটা যাব সেটা হচ্ছে আমাদের পোস্ট নামক অপশন, সেখান থেকে কোথায় অ্যাড নিউ। ওকে, তো আমরা যেটা পোস্ট থেকে অ্যাড নিউ অপশনে গেলাম।
এখান থেকে ধরেন আমি একটা আর্টিকেল রেখে দিয়েছি, এটা ধরেন আমাদের আর্টিকেল। ওকে, এটা আমাদের আর্টিকেল। এখানে হচ্ছে ধরেন 1900 ওয়ার্ডের 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট আছে, যে আমাদের প্রথম টাইটেলটা লিখে রেখেছি আমরা এখানে 2020 বাদ দিয়ে 2021। এবং আমাদের টাইটেলগুলোর কিন্তু ইচ্ছা মতো বড় লিখলেই হবে না, আমার দেখবেন এটার মধ্যে গাইডলাইনে লেখা আছে যে টাইটেল কত ওয়ার্ড কত ক্যারেক্টারের সর্বোচ্চ হওয়া উচিত। এখানে আমরা 65 ক্যারেক্টারের উপরে না যাওয়াটাই বেটার টাইটেল। ওকে, সো এটা টাইটেল চেক করার জন্য আপনারা হচ্ছে ক্যারেক্টার কাউন্ট এগুলোতে যেতে পারেন। এখানে দেখেন আমি যদি দেই, তাহলে এই যে দেখতেছেন 61 ক্যারেক্টারের মধ্যে এটা লেখা হয়েছে। সো আমরা আমাদের টাইটেলটাকে দিলাম, এবং টাইটেলটা দেওয়ার সাথে সাথে দেখেন পার্মালিঙ্ক কিন্তু এই যে এখানে চলে আসলো। তো পার্মালিঙ্কটাকে আমরা এডিটে যাব, এডিটে গিয়ে আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট সিঙ্গেল সার্ভ কপি মেকার। তো আমরা বেস্ট সিঙ্গেল সার্ভ কপি মেকার এই কথাটা রেখে বাকি সবটুকু কি করে দিলাম, ডিলিট করে দিলাম। যেটা আমার টাইটেলে আছে এই জন্য পুরোটাই চলে এসেছে, কিন্তু আমরা এখানে শুধুমাত্র কি রাখলাম, আমাদের কিওয়ার্ডটাকে রাখলাম বেস্ট সিঙ্গেল সার্ভ কপি মেকার। এক্সাক্ট যে কিওয়ার্ডটা যেন আমার ইউআরএল এর মধ্যে শুধুমাত্র আমার কিওয়ার্ড থাকে। এখানে যেমন হেডিং কিন্তু অনেকটা বড় আছে, তারাও যখন শুরুতে দিয়েছিল এখানে কিন্তু বড় চলে এসেছিল, কিন্তু বাকিটা কেটে শুধু কিওয়ার্ডটা রেখেছে। আগের সামনে 10ও কিন্তু এসেছিল, সামনে 10ও কেটেছে, বাট আমারটা সামনে ওভাবে নাই জন্য কিন্তু আমাকে কাটতে হলো না। যদি থাকতো আমি তখন এডিটে গিয়ে ওই সামনে গিয়ে 10 অপশন থাকলে এটাও কেটে দিতাম। ওকে, তো শুধু কিওয়ার্ডটা কিভাবে রাখলাম। আর বডির যে পার্টটা, সেই বডির পার্টের মধ্যে আমরা আমাদের আর্টিকেলের যে অপশনটা আছে আমরা সেটাকে কপি করে নিয়ে, কারণ এর আগে তো ধরেন আমরা সবকিছু প্লাগারিজম বা এভরিথিং সবকিছু ধরে আমরা চেক করেছি ধরে নেন। আমরা কি পুরোটা কপি করবো নাকি একটু একটু করে কপি করে তারপরে পুরোটা আমরা দিয়ে দিব, পুরোটা দিব। কারো যদি বুঝতে প্রবলেম হয় কন্টেন্ট ওইখানে, তাহলে একটু একটু করেও দিতে পারেন। তো এখানে মূলত আমাদের যে কন্টেন্টটা থাকে পুরো কন্টেন্টটা আমরা দিয়ে দিব এখানে। আচ্ছা, আর আগে থেকে তো দেখবেনই যে কেমন, এই মাঝখানে ড্যাশ দরকার নেই, এগুলো যাই হোক গ্রামারলি সবকিছু এভরিথিং আমরা আগে থেকেই আমাদের মতো করে সলভ করে নিব। তো আমরা আমাদের কন্টেন্টটাকে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের দেখবেন যে নিচের দিকে আমরা চলে যাই। নিচের দিকে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, ইয়োস্ট নামক যে অপশন আছে সেইখানে এই যে ইয়োস্ট এসইওটা কিন্তু আমাদের অ্যাড করা আছে, এবং এই যে একটা আছে ফোকাস কি ফেজ, ফোকাস কি ফেজে আমরা কি দিব, আমাদের কিওয়ার্ডটা দিব। আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট সিঙ্গেল সার্ভ কপি মেকার। তাহলে ইয়োস্ট এসইও কি করবে, এই কিওয়ার্ডের ভিত্তিতে পোস্টটা অপটিমাইজ আছে কিনা সেই জিনিসগুলো আমাদেরকে সিগন্যাল দেওয়া শুরু করবে, যে এটার ভিত্তিতে সে সবকিছু এখন ট্র্যাক করে দেখবে। এই যে নিচে যদি আমরা এসইও এখানে যাই, তাহলে এই যে এসইও অ্যানালাইসিসে যাই, তাহলে সে দেখেন কিছু জিনিস গ্রিন করেছে, কিছুকে রেড করেছে, মানে যেগুলো ঠিক আছে সেগুলো সে গ্রিন দিয়েছে, যেগুলো ঠিক নাই সেগুলো রেড দিয়েছে। আপনার কন্টেন্টেও যে সেম এই পয়েন্টগুলোই রেড হবে, এই পয়েন্টগুলোই গ্রিন হবে এমন কিন্তু না। আমি নিজে যদি এটা ভুল করতাম তাহলে আমার এটা রেডে যেত, এটা যদি ভুল করতাম এটা ভুল যেত। এই যেমন কিওয়ার্ড ডেন্সিটি ঠিক আছে, এই সেই। তো আমরা একটা একটা করে আগে দেখি, ভালোগুলোই আগে দেখি। ওকে, তো প্রথম বলতেছে আমাদের যে কি আছে, কি ফেজ ইন ইন্ট্রোডাকশন ওয়েল ডান, মানে আমার ইন্ট্রোডাকশনের মধ্যে কিওয়ার্ডটা আছে, যার কারণে আমাকে বলতেছে খুব ভালো। এই যে বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার এখানে আমার ইন্ট্রোডাকশনের মধ্যে আছে জন্য আমাকে ভালো বলতেছে, না থাকলে কিন্তু এটা রেড দেখাতো। তো এরপরে আমাদের হচ্ছে কি ফেজ, মানে কি ফেজ লেন্থ, মানে কিওয়ার্ডের লেন্থ। কিওয়ার্ডের লেন্থে তো আর কাজ করার মতো কিছু নাই, কিওয়ার্ডের লেন্থ যেরকম থাকে এটাই। অনেকেই না বুঝে ওই যে পুরো সেন্টেন্সটাকেই কিওয়ার্ড মনে করে, তো সেই ক্ষেত্রে তো প্রবলেম দেখাবে। ওকে, সো কিওয়ার্ড কি ফেজ ডেনসিটি, কি ফেজ বলতে কিওয়ার্ড ডেনসিটি, ওই যে ডেনসিটি আমাদের যে পার্সেন্টেজ রাখা দরকার সেই পার্সেন্টেজ আমরা ওভাবে করে রাখবো। এই যেটা আমরা ম্যানুয়ালিও ক্যালকুলেট করতে পারি। অনেক সময় এখানে যদি রেডও দেখায়, আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন যে না পার্সেন্টেজ ঠিক আছে, বাড়ানোর কোনো দরকার নাই। ওকে, কারণ কিওয়ার্ড 2-4 বার কম ইউজ করলে আপনি বরঞ্চ রিস্ক ফ্রি থাকবেন, এতে কোনো সমস্যা নেই।
তবে আমাদের দেখতে হবে যে আমরা আসলেই ঠিকঠাক মতো ইউজ করেছি কিনা, কারণ অনেক সময় এরা কিওয়ার্ড না ধরতে পারলে দেখা যায় যে বলে যে কম হয়েছে, আরো বাড়ান আরো বাড়ান। তো আমরা অবশ্যই সেই ক্ষেত্রে কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা আবার দেখে নিব যে আসলেই ঠিক আছে কিনা। ওকে, তো বলতেছে কিওয়ার্ডের ডেনসিটি ঠিক আছে। প্রিভিয়াস ইউজ কি ফ্রেজ, প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজের ক্ষেত্রে বলতেছে ইউ হ্যাভেন্ট আপনাকে ইউজ দিস কি ফ্রেজ বিফোর, ভেরি গুড। মানে একই সাইটে আমি মেবি এটা আপনাদেরকে বলেছিলাম কিনা যে একই সাইটে একটা কিওয়ার্ড দিয়ে একাধিকবার কন্টেন্ট পাবলিশ করাটা ঠিক না। মানে একই সাইটে যদি আপনি একই কিওয়ার্ড দিয়ে একাধিকবার আর্টিকেল পাবলিশ করেন তাহলে সেটাকে বলা হয় কিওয়ার্ড ক্যানিবালাইজড হয়ে যাওয়া। মানে এইটা গুগলের ক্ষেত্রে নিষেধ আছে যে একই সাইটে একটা কিওয়ার্ড দিয়ে একাধিক আর্টিকেল পাবলিশ করা যাবে না। প্রয়োজনে আগের যে আর্টিকেলটা আছে সেটাকেই আপনি আরো বেশি ইয়ে করেন, এডিট করে আরো বেটার জায়গা নেন, বাট এই বেস্ট সিঙ্গেল সার্ভ কপি মেকার দিয়ে একাধিক আর্টিকেল দেয়া যাবে না। তো সেইটার ক্ষেত্রেই বলতেছে যে এই কিওয়ার্ড দিয়ে এর আগে কখনো এই সাইটে আর্টিকেল পাবলিশ করা হয় নাই, সেটা ভেরি গুড। ওকে, এরপর টেক্সট লেন্থ বলা হচ্ছে 1887 ওয়ার্ড, সো গুড জব। মানে এই যে বললাম যে অ্যাটলিস্ট আমরা 700 ওয়ার্ড প্লাস বা 1500 ওয়ার্ড প্লাস হলে বেটার, তবে 700 ওয়ার্ড প্লাস অ্যাটলিস্ট করার চেষ্টা করবেন। কি ফ্রেজ ইন টাইটেল, টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা আছে, সো বলতেছে গুড। এরপর কি ফ্রেজ ইন স্ল্যাগ, স্ল্যাগ মানে তো বুঝেন না, স্ল্যাগ মানে কি, কিওয়ার্ড ইন স্ল্যাগ, ওই পারমালিঙ্ক আর স্ল্যাগ একই জিনিস। ওকে, পারমালিঙ্ক আর স্ল্যাগ একই জিনিস, তো বলা হচ্ছে যে আপনার ওই স্ল্যাগ এর মধ্যে বা পারমালিঙ্কে কিওয়ার্ডটা আছে গুড, এই যে এটার মধ্যে। ওকে, সো এরপর কি কি জিনিস ঠিক নাই সেগুলো বলি। আউটবাউন্ড লিঙ্ক করা নাই, হ্যাঁ আমরা কোনো আউটবাউন্ড লিঙ্ক দেই নাই। ইন্টারনাল লিঙ্কিং করি নাই। মেটা ডেসক্রিপশন হ্যাঁ দেই নাই। ইমেজ অল্টো অ্যাট্রিবিউট দেই নাই। এসইও টাইটেল ওয়াইড, এটা হচ্ছে এসইও টাইটেলে কেন প্রবলেম দেখাচ্ছে, এসইও টাইটেলও কিন্তু আমাদের ঠিক আছে 65 ক্যারেক্টার, এই যে 65 ক্যারেক্টার আমরা দেখেছি, এটা কিন্তু ঠিক আছে। তবে হ্যাঁ, একটা জায়গায় গিয়ে কাজ করতে হবে, এটাকে কপি করে এটা এখানে থাকলেও আলটিমেট এই যে নিচে যেহেতু ইয়োস্ট আছে, এই যে ইয়োস্টের টাইটেলে ডিফল্ট ভাবে কি আছে, এই যে দেখেন এটার সাথে উইকি বাংলা নাম বেশি চলে এসেছে। সো এই জায়গা থেকে এই যে এসইও টাইটেল ইয়োস্টের বক্স থেকে এটাকে মুছে দিয়ে মূল সাইটে যেটা দিয়েছি সেটাকে আবার দিয়ে দিতে হবে। তাহলে দেখেন এখন গ্রিন আছে, কারণ ওই যে উইকি বাংলা যে ডিফল্ট ভাবে ট্যাগ অন করা ছিল সেটাকে কিন্তু মুছে আমরা যেটা দিলাম সেটা আছে, এখন গ্রিন বলতেছে। স্ল্যাগটাও দেখতে হবে ঠিক আছে কিনা, বেস সিঙ্গেল সাব কপি মেকার হ্যাঁ ঠিক আছে। মেটা ডেসক্রিপশন এখানে আমরা দিব, মেটা ডেসক্রিপশন লিখতে হবে 150 ক্যারেক্টার, মানে 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, এক কথায় আর্টিকেলের ওভারভিউ সম্পর্কে। মেটা ডেসক্রিপশন কি, এক্সাম্পল আমরা যদি এই যে বেস সিঙ্গেল সার্ভ কপি মেকার লিখি, এই যে আমাদের যে 2 লাইন বা 1 লাইন এই যে যে নিচে আর্টিকেলের নিচে আসে, এগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। ঠিকঠাক মতো 150 ওয়ার্ডের মধ্যে লিখলে সবই পুরোটা দেখা যায়, আর না বেশি লেখা থাকলে ওই যে ডট ডট এইগুলো দেখায়। সো আমরা সেই জিনিসগুলোকে এদিকে যে মেটা ডেসক্রিপশন যেগুলো লেখা হয়েছে সেটা। ওকে, তো এটার মধ্যেও আমরা অন্তত একবার কি করব, এই যে কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করব। দেখেন এদিকে যেমনটা এক্সাম্পল ওরা এই যে লিখেছে 150 ক্যারেক্টারের মধ্যে। সো এভাবে করে আমরা যদি এখানে দেখি যে তাদের যে মেটা ডেসক্রিপশন এই যে 142 এর মধ্যে আছে, যার কারণে কি পুরোটাই দেখাচ্ছে। তো আমরা যাই হোক, আমরা আপাতত এটা ধরেন আমরা নিয়ে নিচ্ছি আমাদের মতো করে, বাট আমরা কপি করে নিব না। তবে আপাতত আমাদের সাইটে কাজ করার জন্য আমার তো আবার মেইনলি ম্যানুয়ালি লেখার মতো সময় নাই, আমরা এখানে যেটা করব বেস সিঙ্গেল সার্ভ কপি মেকার লিখি। এখন কিওয়ার্ডটাকে আমি 10 না লিখি, 10টাকে কেটে দেই। এখানে 2-1 ক্যারেক্টার এদিক ওদিক হলে গ্রিন না দেখালেও সমস্যা নেই, তারপরেও আমরা হচ্ছে গ্রিন করার জন্য ওকে এভাবে করে দিলাম। তো আমাদের মেটা ডেসক্রিপশন ধরেন দিলাম।
ওকে, সো মেটা ডেসক্রিপশনটা আমাদের লিখতে হবে, তো এই বিষয়গুলো তো আমরা এভরিথিং এগুলো করার পরে আস্তে আস্তে এরপরে আমাদের আরো যে জিনিসগুলো বাকি আছে সেগুলো আমরা করব এসইও অ্যানালাইসিসে। আউটবাউন্ড লিংক, ইমেজ আপলোড করব। তো এছাড়াও কিন্তু এখানে যে 2-3টা কথা বলছে এই কাজগুলো করলেই হবে না, আরো অনেক কাজ আছে। কি কাজ করতে হবে? আমাদের কি আর্টিকেলটা কোন ক্যাটাগরিতে পাবলিশ হবে সেটা আমাদের কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সেটা কি টেকনোলজি নাকি টেলিকম? আমরা তো অবশ্যই যখন ব্লেন্ডার, কফি মেকার নিয়ে কাজ করব তখন সেই টাইপের ক্যাটাগরি দিব। আমরা করার সময় এই টাইপের ক্যাটাগরি দিয়েছিলাম, এই আর কি। তো আমরা তো সেই টাইপের ক্যাটাগরি থাকবে, না থাকলে প্রয়োজনে নতুন ক্যাটাগরি তৈরি করেও নিতে পারবো। ওকে, তো আমাদের সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপাতত আমরা টেকনোলজি সিলেক্ট করলাম। সো এই ক্যাটাগরিতে এখন কি হবে? আমার আর্টিকেলটা পাবলিশ হবে। সো আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। আমাদের ফিচার ইমেজ আপ করতে হবে, আমরা সেগুলো করব। তো এই জিনিসগুলো করার আগে এবং আমাদের রিপোর্টগুলো এখানে দেখাবে। আর সেগুলোর আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের টাইটেলটা তো ডিফল্ট ভাবে H1 আছে। এরপরে এদিকে স্পেসিংটা বেশি মনে হলে আমরা একটু কমায় দিতে পারি। এরপরে যখন একটা আর্টিকেল লিখে দেওয়া হবে তখন এভাবে H1, H2 মানে সাব হেডিং সব সিলেক্ট করাই থাকবে। তো আমরা এই যে এইটাকে আমাদের সাব হেডিং করে দিব 2020 না করে 2021, মানে এগুলো কিন্তু আর ওই এসইও রিপোর্টে থাকবে না, এগুলো ম্যানুয়ালি করতে হবে। এগুলো দিয়ে আমরা এটাকে H2 করে দিলাম। সাব হেডিং, প্রথম তো হেডিং, এরপর কিছু লিখে বেস্ট সিঙ্গেল সাব কফি মেকার রিভিউ। ওকে, এভাবে করে এখান থেকে আমরা শুরু করলাম। এরপরে এইটার আন্ডারে ধরেন এখন বিভিন্ন প্রোডাক্ট আছে। মানে আমরা যখন আর্টিকেল থাকে, যখন আমরা লিখি বা কাউকে দিয়ে লিখাই নেই, অলরেডি এখান থেকেই সুন্দর করে সেপারেট করে নিলে ওইখানে গিয়ে কাজ কমে যায়। যেমন এটা ধরেন এক্সাম্পল, আমাদের এভাবে আমরা বোল্ড টোল্ড করে নিই আর কি। এরপরে তো এই বিষয়গুলো মানে প্রথম ইন্ট্রোডাকশন হেডিং এর পরে, এরপরে কিছুটা ইন্ট্রোডাকশন, এরপরে একটা সাব হেডিং, এরপরে ধরেন এই যে বলা হচ্ছে এখন আলোচনা করা হবে এক একটা প্রোডাক্টে আসা হয়েছে সেই প্রোডাক্ট নিয়ে, সেটার ভালো প্রোজ অ্যান্ড কনস বা সেই নিয়ে লিখে, আবার 2 নাম্বার প্রোডাক্টটাতে ধরেন আসা হলো, এরপর 3 নাম্বার প্রোডাক্টটা, এভাবে তো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে নিয়ে করি। এবং এই জিনিসগুলো প্রথম যদি H1 হয়, এটা হচ্ছে H2, H2 এর আন্ডারে যদি আমরা সবগুলো প্রোডাক্টকে দিই তাহলে এগুলো হবে H3। তো সেভাবে করে আমাদের এখানে সিকোয়েন্স করতে হবে। আমি একটু এখান থেকে বোঝাই। এখানে আচ্ছা, এটা আমাদের কি থাকবে? H1 থাকবে, আর H1 তো একটাই হবে। এটা যদি আমরা প্রয়োজনে ইন্সপেক্ট করে দেখি তাহলে দেখেন এটা H1 আছে, এই যে H1। এরপরে আমাদের হচ্ছে শুরু হলো। এরপরে ধরেন এখানে প্রোডাক্টের এইটা কিন্তু H2 তে আছে, অর্থাৎ প্রোডাক্টের একটা টেবল দেওয়া হয়েছে, এটাও আমরা করব কিভাবে করতে হয়। এরপরে আমাদের যেটা এরপরে H2 মানে এই যে প্রোডাক্টের এরপরে এটাও কিন্তু H2 এর পরে যে প্রোডাক্টের নাম নিয়ে নিয়ে কথা হবে সেগুলো H3 হবে, এই যে H2। এরপরে এটার পরে এই যে একটা একটা করে প্রোডাক্ট নিয়ে কথা বলা হচ্ছে, তার প্রোজ এন্ড কনস বা এক একজনের লেখা এক এক স্টাইলে হবে। তো এইগুলো H3 তে থাকবে। যদি দেখি, হ্যাঁ এগুলো দেখেন H3 তে আছে। তো এরকম এটা H3 তে থাকবে। এরপরে আবার আরেকটা প্রোডাক্ট আসবে, এটাও কিন্তু H3 তে, কারণ ওইটার আন্ডারে সবগুলো এগুলো। তো এটা লিখতে লিখতে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু এগুলো H3 এর মধ্যে। এরপরে আবার কোনো মেইন, এই 10টা শেষ হয়ে গেছে, এই যে আবার বায়ার গাইডস, এটা আবার কি হবে? এটা আবার H2 হবে, কারণ এই সিরিয়াল শেষ, আবার যেটা বায়ার্স গাইড বা বাইং গাইড এখানে আবার H2, এই যে H2। এর আন্ডারে যদি আবার কিছু থাকে সেগুলো H3 হবে, এই যে পাওয়ার, ডিউরেবিলিটি বা এই সেই, এগুলো আবার কি হবে? এই যে H3। মানে এইভাবে আর্টিকেল গুলোকে সুন্দরভাবে আসলে কি করা হয়? সিকোয়েন্স করা হয়। এটা করতে করতে আবার ধরেন লাস্টে এসে কনক্লুশন, এটা আবার কি হবে? H2 হবে। ওকে, এটা আবার H2। ওকে, তো আমাদের কন্টেন্টেও আমরা এদিকে তো H1, এটা H2, H2 এর আন্ডারে প্রোডাক্ট যেগুলো থাকবে এগুলোকে আমরা এখন H3 করে দিব। স্পেস টিস্পেস যেখানে যেমন লাগে সেভাবে কাজ করব। স্যার তাহলে H1 একটাই হইব না, শুধু টাইটেলটা? হ্যাঁ, H1 শুধুমাত্র টাইটেল, আর এইগুলোকে আমরা এমনিতেই বোল্ড করে দিচ্ছি, কারণ H3 এর আন্ডারে এটাকে আর কিছু না রেখে শুধু এমনি একটু বোল্ড করে দিলাম পয়েন্ট, বা ওই যে প্রোজ এন্ড কনস গুলোকে একটু বোল্ড করে দিব। বাট এটা H3,
আচ্ছা স্যার এদিকে 1 নাম্বারটাও H1 এ হবে মনে হয়। হুম, কোনটা? 1 নাম্বার ওই যে কেউএস কি রে ওইটা, এইটা এই যে এইটা H1 এ না? হ্যাঁ হ্যাঁ এটা কি হবে? H1? কেন এটা H1 হবে কেন? H1 না, এটা হবে H3। এটা H3 হবে, কারণ আমাদের একটা সিকোয়েন্স বুঝতে হবে। কারণ কি আপনার ওটা যখন একটা টাইটেল যখন থাকবে তখন ধরেন একটা লিখার একটা সিকোয়েন্স করতে হয়। যেমন একটা নিউজ, আপনি একটা কোথাও কেউ হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অ্যাক্সিডেন্টের জন্য তো আগে একটা নিউজ দিবেন, বা কোনো একটা ধরেন বাংলাদেশ জিতে গেছে খেলায়, আপনি একটা হেডিং হবে, এই যে এটা হচ্ছে সেই হেডিং। এবং একটা কিন্তু আর্টিকেলে বা নিউজে একটাই হেডিং থাকে, তো সেই হেডিংটা হবে H1। এরপরে আপনি কোনো কিছু লিখতে আসলে ও এরপরে আচ্ছা হেডিং আচ্ছা এর পরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হবে কি সাব হেডিং, বলা হচ্ছে কম্পারিজন টেবল আপডেট 2021। আবার এখানে কিন্তু আবার সেম এটাও H2, কারণ এখানে বলা হচ্ছে দা 10 বেস্ট সিঙ্গেল সাব ব্লেন্ডার্স। এখন এই 10টা নিয়ে বলা হবে, এটা সাব হেডিং। এর আন্ডারে এখন 1 নম্বরে একটা নিয়ে বলা হবে সেটা H3, আবার আরেকটা নিয়ে কথা বলা হবে। এগুলো সব এইটার আন্ডারে যা থাকবে সেগুলো হচ্ছে, যেহেতু এক একটা প্রোডাক্ট, তো সবগুলো 3। এরপরে আবার নতুন কোনো টপিকস নিয়ে স্টার্ট হলে সেটা তো ওই ক্যাটাগরির সে মূল। এই যে এক্সাম্পল যে বায়ার গাইডস, সেটা আবার আপনার কি হবে, এই যে বায়ার গাইডস নিয়ে এখন কথা বলা হবে, ওই সিকোয়েন্স শেষ, মানে এখানে সিকোয়েন্স করতে হবে। তো এই সিকোয়েন্সে আবার নতুন করে শুরু হলো, এটা হবে H2। এর আন্ডারে আবার যারা থাকবে তারা কি হবে, H2 এর নিচে হয় H3। তো আবার এইগুলো সব H3। এই সিকোয়েন্স যখনই শেষ হয়ে গেছে, আবার ধরেন কনক্লুশন আছে, এটা আবার H2। ওকে, তো আমরা H3 পর্যন্তই রাখবো। H3 এর আন্ডারেও যদি কেউ রাখতে চায় ওই যে প্রোজ এন্ড কন, সেটাকে H4 এও করা যায়, তবে দরকার নেই, শুধু বোল্ড করে দিয়ে রাখলেই এনাফ। তো কারণ H3 পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি। অন্য কোনো কিওয়ার্ড বলেন, আমি আরো দুই একটা দেখাই, তাহলে দেখবেন বুঝবেন। আমি লিখলাম এক্সাম্পল, দেন বেস শেপ নাইপ আন্ডার $100, এগুলো নিয়েও তো আমরা বেশ কয়েকদিন দেখছি। আমি যদি এদিক থেকেও যাই ধরেন, বা কোনো একটা আর্টিকেলের মধ্যে, যে আমার স্টুডেন্টের সাইট এটা, এই যে এটা হবে কি H1। H1 এর আন্ডারে যদি কোনো ইয়ে আসে, এটার পরে হবে H2। এই পরে H2 এর পরে এখন সে এক একটা প্রোডাক্ট নিয়ে বলতেছে, এগুলো আবার H3 হতে থাকবে। আর এগুলোকে চাইলে H4 এ করা যায়, তবে এগুলো বোল্ডই আমরা বেশি করব। এটাকে শুধুমাত্র এই যে স্ট্রং মানে শুধু বোল্ড করছে, কোনো ইয়েতে রাখা হচ্ছে না। তো এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিভিন্ন কম্পিটিটরের পেজগুলো নিয়ে এই সিকোয়েন্সগুলো একটু অ্যানালাইজ করলেই এটা দেখবেন যে জাস্ট অনেক ইজি হয়ে যাবে। যে আমরা যখন লিখি সিরিয়ালটা রাখবো, H1 তো একটাই থাকবে, H1 একটার বেশি হবে না। এরপরে সেকেন্ড ইম্পর্টেন্ট এই যে যেটা নিয়ে বলা হচ্ছে এটা H2, এর আন্ডারে যেগুলো সবগুলোকে আমরা এই যে H3 করে দিব। আর এটাকে জাস্ট এমনি বোল্ড করে দিলাম, কেন, কারণ এটার মধ্যে সে কিছু মানে ফিচার্স নিয়ে কথা বলতেছে। আবার আরেকটা প্রোডাক্ট এসেছে, এটাকে আমরা কি করব, আচ্ছা কেউ একজন বলেন যে একটা প্রোডাক্ট শেষ হলো, এরপরে আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছে, এটাকে আমরা কি করব? ওটাকে আমরা এটাও H2 হবে H2। এটাও H3 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 হবে। হবে তাহলে। জি, হুম। কারণ আমরা একটা সিকোয়েন্সে আসি। ধরেন এখন কোনো একটা জিনিসের আন্ডারে যেগুলো আছে এগুলো তো সবগুলোই এইটার আন্ডারে, এই সবগুলো এক একটা প্রোডাক্ট নিয়ে কথা বলা হচ্ছে। সো একটা H3 আর একটা H2 এটা হবে না। এইটার সিকোয়েন্সে যা আছে H2 এর আন্ডারে এগুলো সব H3 হবে। তো আমরা এটাকে H3 করেছি। এরপর কাজ কল আছে, আচ্ছা আপনারা একটু ইয়ে করে দেন, মিউট করে দেন। ওকে, তো H3 করলাম। আর স্পেসিং আপনাদের ইচ্ছা মতো যেরকম সুন্দর লাগে ঠিক করে নেবেন। এটাকে আমরা শুধু কি করেছিলাম, H3 এর আন্ডারে যেহেতু আছে H4 আর দিচ্ছি না, এগুলোকে শুধু বোল্ড করে রাখতেছি। মানে অনেক সময় থাকে না প্রোজ এন্ড কনস, তখন কিছু একটা ইয়ে এরকম। তো আমরা আবার প্রয়োজনে স্পেসিং দরকার হলে দিয়ে নিব। এগুলো সব আমাদের হবে H3।
H3 ওয়ার্ডপ্রেস হয় এগুলো খুবই ইজি আর কি, জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন যে কোনটা কি হবে। কোডিং এটা হলে এই যে এটাকে H2 বানাবেন, এটার আগে পিছে দুই জায়গাতে অনেকগুলো কোড লিখতে হতো। তো যাই হোক আমি এত পর্যন্ত রেখেছি, এরপরে কনক্লুশন বা এই সেই যা যা হতো আমরা সুন্দর করে সেগুলোকে সেগমেন্ট করে দিতাম। তো এখন দেখেন কন্টেন্টটাকে কিন্তু আমরা স্ট্রাকচার ওয়েতে সাজিয়ে ফেললাম, এবং সাজানোর পরে এখন আমাদের অলমোস্ট এদিকে কিন্তু দুইটাই গ্রিন হয়ে গেছে, গুড গুড। বাট তারপর আমাদের অনেকগুলো কাজ আছে, ওই যে ইরোর্স গুলো যেগুলো আমাদের দেখাইছিল। এখন ইমেজ ইন্টারনাল লিঙ্কিং, আউটবাউন্ড লিঙ্কিং, ফিচার ইমেজ, আবার ভিডিও এমবেড করে দেয়া, এই কাজগুলো এখন আমরা করব। তো প্রথম আমাদের হচ্ছে আমরা ইমেজগুলো নিজের মতো তৈরি করে নিতে পারি বা ফ্রি ইমেজ গুগল থেকে নিতে পারি। তো এইটার ক্ষেত্রে আমরা অনেক সময় পিক্সাবে বা এগুলোর মধ্যে আমরা অবশ্যই অ্যামাজন থেকেও নিতে পারবো, কিন্তু শুরুতেই অ্যামাজন থেকে আসলে নেওয়া যাবে না, কারণ শুরুতেই অ্যামাজন থেকে ওদের অ্যাকাউন্ট না থাকলে আসলে প্রথমেই নিলে ইয়ে করে। তো এই জন্য আমরা শুরুর দিকে ফ্রি ইমেজগুলো নেই, ফ্রি ইমেজগুলো গুগল বা এই সমস্ত জায়গা থেকে নিয়ে আমরা পরবর্তীতে যেটা করি, পরে যখন অ্যামাজনে ওই যে আমাদের সাইটটাকে অ্যাপ্রুভ করে ফেলবো, দেন আমরা অ্যামাজনের মধ্যে থেকে যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ক্ষেত্রে সেভাবে ইয়েগুলো নিতে পারি। তো এদিকে আমাদের ফ্রির যে ইয়েগুলো থাকবে, আমরা কিছু ইমেজ আগে দেখে নেই। যে এগুলো হচ্ছে যেমন ফ্রি ইমেজ, ফ্রি গুলো এই যে এটা পেইড, এটা নিতে পারবো না। পেইড অবশ্য অনেক সময় অনেক জায়গা থেকে আমরা কিছু সাবস্ক্রিপশন দিয়ে কিনে টিনে অনেক বেটার ইমেজ নেওয়া যায়, কফির ইয়ে এটাও নেওয়া যায়, অনেক ইমেজ আছে। তো দেখতে হবে ফ্রির মধ্যে কোনগুলো মোটামুটি ভালো, অথবা আমরা যদি গুগল থেকেও নেই, এই যে এটা আমরা একটা ভালো ফ্রিটা পেলাম, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমরা যদি গুগল থেকে নিতে যাই তাহলে গুগলে গিয়ে বা ডিরেক্ট গুগল ইমেজে যাব। আমরা ধরেন বেস সিঙ্গেল সাব এত বড় করে দিলে হবে না, আমরা শুধু কফি মেকার দিয়েই সার্চ দিব, সার্চ দিয়ে ডিরেক্ট ইমেজে যাব বা গুগল ইমেজে যাব। সেখান থেকে এই যে টুলস আছে, টুলস থেকে আমরা ইউজার রাইট থেকে কি করব, ক্রিয়েটিভ কমন লাইসেন্স, মানে যেগুলো নেওয়া যাবে কোনো এক্ষেত্রে পেনাল্টি বা কেউ ক্লেম করতে পারবে না, যেগুলো লাইসেন্স ফ্রি আছে। যেমন এই যে প্রথম একটা দেখেন আমরা পেয়ে গেলাম, যেটা ওই যে পিক্সাবে থেকে নিলাম, সেটা নিতে পারতাম। বা অনেকগুলো আছে, এখান থেকে আপনি সবই নিতে পারবেন ক্রিয়েটিভ কমন্স। ওকে, এগুলোর মধ্যে থেকে ভালো যেটা লাগবে সেগুলো নিয়ে সুন্দর করে সাইজ টাইজ করে আমরা নিতে পারি। ওকে, আচ্ছা, তো আমি প্রথম যেটা নিলাম সেটার ক্ষেত্রে আমরা এই ইমেজটাকে ধরেন, ইমেজটা নেয়ার পরে অবশ্যই সেটাকে আমরা অপটিমাইজ করে নিব। কিভাবে অপটিমাইজ করব, এটাকে আমাদের এদিকে রেখে, এদিকে আসলে রেখে দিয়ে দেন সেটা রিনেম করে নিব আগে। এই যে বেস্ট
ওকে, বেস্ট সিঙ্গেল সার্ভ কপি মেকার যে কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতেছি সেটা দিলাম। এরপরে আমরা রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে এই যে ডিটেলসে আসব, সেখানে এসে টাইটেলের মধ্যে অবশ্যই ওকে, টাইটেলের মধ্যে এসে আমরা ওই কিওয়ার্ডটাকে বসিয়ে দিব। মানে এই কাজগুলো করলে গুগল ইমেজে আপনার ইমেজটা যাবে, আদারওয়াইজ কিন্তু এগুলো আসলে যেতে পারে না। সো আমরা এগুলো রেটিংটা ভালো করে দিব, অনেক সময় নিতে চায় না এগুলোকে। হ্যাঁ, ক্লিক করে মেক শিওর করতে হবে ট্যাগের মধ্যে, কমেন্টসে, সব জায়গাতে আমরা আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে এটা ইয়ে করে নিব। অথর্সে আপনি আপনার সাইটের নেম লিখে দিতে পারেন। তো সবগুলো এই যে এভাবে ঠিকঠাক করে দেখেন, ইমেজটাকে আমরা কি করে নিলাম, অপটিমাইজ করে নিলাম। তো আমাদের ইমেজগুলো আপলোডের আগে অপটিমাইজ করে নিতে হবে। প্রয়োজনে আমরা টাইনি পিএনজি বা এগুলোর মধ্যে গিয়ে এটাকে কম্প্রেস করে ফাইল সাইজ কমায় নিব। এটা দেখেন অনেক আছে, সাইজ আছে 468 কেবি। তো আমি এটাকে প্রয়োজনে পিএনজি ফাইলে তেমন অপটিমাইজ হ্যাঁ করা যায় না। সবই করা যাবে। যে দেখেন এখানে আসলাম, এখানে আসার পরে আমরা আচ্ছা ওই যে ওইটার কথা যেটা বললেন, হ্যাঁ পিএনজির ওইগুলোর মধ্যে রাইট বাটনে ক্লিক করে ওইটা হয়তো করা যাবে না, তবে জেপিজির এগুলোতে ইয়ে করা যাবে। তো এখানে আমরা এসে প্রথম কি করলাম, বেস্ট সিঙ্গেল সার্ভ কপি মেকার, এই যে আমাদের যে ইমেজটা ছিল এটাকে আমরা এখানে আপ করে দিলাম 487.5 কেবি। এটাকে আমরা কম্প্রেস করে নিচ্ছি আমাদের সাইট লোডিং স্পিডের সুবিধার্থে। এটা দেখেন 214 কেবি করছে, তবে 100 কেবির মধ্যে রাখতে পারলে আরো বেটার। তারপরে অনেকটা কমায় ফেলছে, 3/2 কমে গেছে। সো এই যে 56% কমায় ফেলছে। সো আমরা এখন কি করতে পারবো, আমরা এগুলোকে ডাউনলোড করে আমাদের এটাকে এখন ডাউনলোড করে নিতে পারবো। আমরা আগে ওইটা ডিলিট করে দিয়ে আসি প্রয়োজনে, বা এটার এদিকে কিছু একটা লিখি। ওকে, তো এটাকে আমরা হচ্ছে যেটা করব, এদিক থেকে আমাদের সাইটটা কোথায়, ওকে এদিকে, এদিক থেকে আমরা প্রথমত আমাদের সাইটে একটা ফিচার ইমেজ, এই যে ফিচার ইমেজের এখানে ক্লিক করলাম। ওটাকে আমি ফিচার ইমেজ হিসেবে দেব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল থেকে বেস্ট সিঙ্গেল সার্ভ কপি মেকার আমাদের এটাকে দিয়ে দিলাম। এবং এই যে কিওয়ার্ডটা দেখেন টাইটেলের মধ্যে এখানে আসলো, এটাকে আমরা কপি করে মাস্ট বি কি করব, এই যে অল্টার ট্যাগস, এখানেও আমরা অল্টার ট্যাগের মধ্যেও দিয়ে দিব। ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো দরকার নাই। সেট অ্যাজ ফিচার ইমেজ এখানে ক্লিক করে দিলাম। এই যে আমাদের ফিচার ইমেজ হয়ে এখানে অ্যাড হয়ে গেল। এরপরে আমরা আমাদের পোস্টের মধ্যেও যদি কোনো ইমেজ দিতে চাই সেটাও আমরা দিতে পারবো। আমি হয়তো ফিচার ইমেজটা কিভাবে শো করে? ফিচার ইমেজটা শো করে আপনার এই যে এখানে যদি আসেন, এই যে এক্সাম্পল, এই যে এখানে আসলেন না, এই যে ফিচার ইমেজ, ফিচার ইমেজ না দিলে এখানে এগুলো শো করতো না। এই যে যেমন হচ্ছে আমরা মোয়ার অন দা লোনে দেখেছি, এখানে ফিচার ইমেজ নাই। এই যে দেখেন এগুলোতে ফিচার ইমেজ নাই জন্য দেখাচ্ছে না। এই যে এদিকে একটা দেখছিলাম ফিচার ইমেজ আছে, আচ্ছা আমরা নেক্সট পেজে, এই যে এগুলোর ফিচার ইমেজ নাই জন্য দেখেন এই যে এটার ফিচার ইমেজ আছে, এটা দেখাচ্ছে। দেখছেন, ফিচার ইমেজ না থাকলে এখানে ইমেজ দেখাবে না। তো ফিচার ইমেজ গুলো যে উপরে সুন্দর করে শো করবে। আচ্ছা, তো আমরা জাস্ট আমাদের ইয়েতে যাই, আমরা কোথায় আবার একটা, আমি প্রয়োজনে কফির কোনো একটা ইয়ে করি। আচ্ছা, এটা ফ্রিতেই পেয়েছি। রেজুলেশন কমায় নিচ্ছি আর কি, যেন কম থাকে।
দাঁড়ান, এটাকে আমরা ঠিক করার আগে এগুলোকে আগে ডিলিট করে দিই। আমাদের ওইটা গেল কোথায় ইমেজটা? আচ্ছা, এই যে এই ইমেজটা, ওকে। যাই হোক, এটাও সিলেক্ট হয়েছিল, হয়তো ডিলিট হয়ে গেছিল। আমরা এটাকে বেস সিঙ্গেল সার্ভ, ওকে, এটা দিলাম এবং রাইট বাটনে ক্লিক করে এটাতেও আমরা কি করব, প্রপার্টিজে গিয়ে ডিটেলস এর মধ্যে গিয়ে এই সমস্ত সব জায়গায় আমরা কি করে দিব, দিয়ে দিব। ওকে, ওকে করে দিব। কারণ এটা আমি যেটা দেখালাম ইমেজগুলো, এরপরে আমরা আবার কম্প্রেস করে নিব। এটার কারণ হচ্ছে যে যখন নিনজা ভার্সেস অস্টার এটা যদি দেখেন এভাবে ইমেজের মধ্যে যান, কারণ ওভাবে সুন্দর করে অপটিমাইজ করলে এই যে আপনার ইমেজগুলো কি করবে, গুগলে দেখেন একদম উপরের দিকে আসছে। বাট আমি টেস্ট করে দেখেছি যে এগুলো না করলে, অপটিমাইজ না করলে সেগুলো ওভাবে পাওয়া যায় না। আবার এখান থেকেও কিন্তু ভিজিটর ক্লিক করলে আমার সাইটে চলে যাচ্ছে। তো আমরা আমাদের পেজে ফিচার ইমেজ দিয়েছি, এখন এখানে আমরা একটা কফির ধরেন এটা দিব, একটা আমরা যেখানে দিতে চাই আর কি। এখানে ইমেজ দিব জন্য এখানে ক্লিক করে নিলাম, অ্যাড মিডিয়া, আপলোড, এখান থেকে সিলেক্ট ফাইল, আমরা একটা করে দিলাম, অল্টার ট্যাগ দিলাম, ইনসার্ট পোস্ট। ওকে, ওই যে ক্যাপশন ছিল জন্য এখানে দেখাচ্ছে, ক্যাপশনের মধ্যে থেকে আমরা মুছে দিতে পারি, দরকার নেই। ওকে, তো এখন ইমেজটা দেওয়ার পরে ইমেজে দেখেন কার্সর নিলে কিন্তু ওই লেখাটা দেখাচ্ছে না, তার মানে এখনো ঠিকঠাক হয় নাই। বাট ভিতরে আমরা দিয়েছি, এটাকে ক্লিক করে আমরা এডিটে যেতে পারি। এডিট থেকে আমাদের প্রথমত যেটা, আমরা সেন্টারে ইমেজটাকে আমরা দেখেন সেন্টারে দিয়ে দিলাম। সেন্টারে দিলে সেন্টারে, প্রয়োজনে আবার এডিটে ক্লিক করলাম, একবারই সব করা যেত, আমি দেখানোর জন্য দেখালাম। 300/200 আমি দিলাম 1000/সামথিং, এভাবে করে আপডেট করলাম। এই যে বড় ইমেজ হয়ে গেল। আমরা চাইলে এটাকে ছোটও করতে পারি। আচ্ছা, এটার জন্য আমরা আবার এডিটে যাই, আমরা এদিক থেকে সাইজ কাস্টম সাইজও করতে পারবো। ওকে, কাস্টমও করা যাবে। তো আমরা হচ্ছে আপাতত এটাই রাখলাম। ওকে, আর এই যে অ্যাডভান্স না থাকলে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। এইখানে আমরা ওই কথাটা আবার দিয়ে দিব, বেস সিঙ্গেল সার্ভ কপি মেকার, এই যে ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট। ওকে, এখানে দিয়ে এরপরে আমরা আপডেট করে দিলাম। এখন দেখেন কার্সর নিলে এই লেখাটাই যে ভেসে উঠতেছে, মানে ইমেজ অল্টার ট্যাগ এখন হয়ে গেছে। ওকে, ওই যে আমরা ইমেজটাকে আসলে শর্টও করে দিতে পারি, ইমেজটা যদি খুব বেশি বড় মনে হয়। কত আছে, 1024/682।
ধরুন 800-700 মতো রাখলাম। এখন আপডেট করি, দেখি কি অবস্থা। এখন এই যে একটু ছোট হয়ে গেছে। তো আমরা আমাদের মতো করে ইয়ে করবো। আচ্ছা, আপাতত আমি এইভাবেই রাখি, সমস্যা নেই। তো এগুলো সবকিছু করার পরে আমরা এগুলো দিলাম। এখন আমাদের কি করতে হবে, ইন্টারনাল লিঙ্কিং এর বিষয়টা ঠিক করতে হবে, আউটবাউন্ড লিঙ্কিং এর বিষয়, এবং আমরা ইন্টারনাল লিঙ্কিং আউটবাউন্ড করি। আসলে আমাদের তো এখন কোনো পোস্ট নাই, এই জন্য আমরা ওই যে বলেছিলাম কয়েকটা পোস্ট করার পরেই আমরা সুন্দর করে অ্যাটলিস্ট যে কয়টা ক্যাটাগরি থাকবে 4-5টা আর্টিকেল পাবলিশ করে আমরা সুন্দর করে ইন্টারনাল লিঙ্কিং করে, আউটবাউন্ড লিঙ্ক তো এখনই করা যাবে, করে আমরা এটাকে পাবলিশ করব। তো ধরেন ইন্টারনাল লিঙ্কিং যেহেতু নাই, তারপরেও আমরা এদিকে ধরে নিলাম যে আমাদের ব্যারিস্তা, অথবা ধরেন আমাদের এক্সাম্পল ধরেন এদিকে হচ্ছে কফি মেশিন নিয়ে আমাদের একটা আর্টিকেল আছে। তো ধরেন কফি মেশিনটাকে আমরা কি করলাম, সিলেক্ট করে এই যে লিংকের অপশন আছে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আমাদের সেটা লিংক দিয়ে দিব। তো আমাদের wikibangla.net এর এই জন্য আমি হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাকে ডিলিট করি নাই, ধরেন এটাই আমাদের সেই আরেকটা আর্টিকেল। তো সেইটাকে আমরা এখানে এই যে লিংক দিয়ে দিলাম, ক্লিক করলে অ্যাপ্লাই দিলেই আসলে অ্যাপ্লাই হয়ে যাবে। আবার এদিক থেকে যদি ওপেন এ নিউ ট্যাব দিই ওটাও থাকবে, এটাও। তো আমি ওপেন এ নিউ ট্যাব দিলাম না, এভাবেই দিলাম। আউটবাউন্ড লিঙ্ক দিলে এই যে আমাদের ইন্টারনাল লিঙ্কিং এর প্রবলেমটা এখন দেখবেন কি সলভ হয়ে গেছে। আমরা এখন আউটবাউন্ড লিঙ্ক দেবো। তো ইন্টারনাল লিঙ্কিং আমরা আরো কয়েকটা করতে পারি রিলেভেন্ট নিয়ে থাকলে। আর ইন্টারনাল লিঙ্কিং একটু উপরের দিকে রাখার চেষ্টা করি, আউটবাউন্ড লিঙ্ক একটু নিচের দিকে। আমরা ধরেন আচ্ছা, কফি বিনস, ওকে, ধরেন এখন কফি বিনস, কফির ওই যে বীজগুলো, এগুলো নিয়ে আমরা এখন ধরেন কাজ করি না, আমাদের সাইটে রিলেভেন্ট আর কিওয়ার্ডে আমাদের র্যাঙ্কিং নেওয়ার কোনো ইচ্ছাও নাই। তো এই টপিকসে অনেক ভালো হাই অথরিটি কোনো সাইট যেমন উইকিপিডিয়া এক্সাম্পল, তাদের এই আর্টিকেলটাকে আমরা সেখানে কি করে দিব, আউটবাউন্ড লিঙ্ক করে দিব অ্যাজ এ রিসোর্স হিসেবে। তো এটাকে সিলেক্ট করে আমরা কি করলাম, ধরেন লিঙ্ক আপ এখানে দিলাম। পারলে আমি এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব করে দিই, যে আমাদের সাইটে এসে এগুলো ক্লিক করলেও আমাদের সাইটটাও ওপেনে থাকবে, তারটাও হয়তো আরেকটা ওপেন হবে, কিন্তু আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার জন্য আমরা ধরেন একটা আউটবাউন্ড লিঙ্কও দিয়ে দিলাম। এখন দেখেন সব প্রবলেমই সলভ, সব গ্রিন। আমরা পাবলিশ একটু পরে করব, এখন আমাদের যেটা করব একটা ভিডিও আমরা দিতে পারি। ভিডিওটা যেখানে দিতে চাই যে রিলেভেন্ট, তো আমরা ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে আমি ধরেন এক্সাম্পল ভালো একটা কোনো যেগুলোর ভিডিও টিডিও দেখবো অনেক বেটার, বা আমার ওই রিলেভেন্ট প্রোডাক্ট টোডাক্ট এভাবে করে অনেক ভালো একটা ভিডিও দেখে, আবার যাদের মধ্যে একটু তাদের ব্র্যান্ড নেম টেম নাই, অনেকগুলো থাকে না লোগো টোগো এই সেই শুরুতে, ওগুলো বাদ দিয়ে আমরা দিতে পারি বাইং গাইডস। তো এটা এক্সাম্পল ভালো লাগলো। তো এইটা আমরা কিভাবে নিব, আরো আছে অবশ্য। আমরা ধরেন এটাকে কি করলাম, এই যে এখানে ক্লিক করব, শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে এমবেডে ক্লিক করে এই যে কোড আছে এটাকে আমি কি করে নিলাম, কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে এটা এখন আমাদের সাইটের মধ্যে গিয়ে আমরা যেখানে দিতে চাই, আমরা এক্সাম্পল এখানে দিতে চাই, বা লাস্টে কনক্লুশন, সো এখানে দিতে চাই। এখানে দেওয়ার জন্য এই যে ভিজুয়াল থেকে টেক্সট ফরম্যাটে যাব, টেক্সট ফরম্যাটে গিয়ে এই যে কোড আছে যেটা, এখানে আমরা আমাদের এটাকে বসিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এরপরে আমরা আবার ভিজুয়ালে ব্যাক আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই যে ইয়েটা দেখাচ্ছে। সো আমরা অলমোস্ট চাইলে ডান দিকে সরিয়ে বা যেভাবে হোক আমরা ধরেন দিলাম। দেওয়ার পরে আমাদের যেহেতু এখন মোটামুটি সবকিছুই ওকে, ইভেন রিডাবিলিটিও ঠিক ছিল জন্য সেটাও দেখাচ্ছে, এদিকে রিডাবিলিটিও দেখা যায়, যে রিডাবিলিটিতে ক্লিক করে আমরা রিডাবিলিটির এই বিষয়গুলো দেখতে পারি। সো সবগুলো ঠিকঠাক, এগুলো থাকলে আমরা এখন এদিক থেকে আমাদের আর্টিকেলটাকে কি করব, পাবলিশ করে দিব। সো পাবলিশ করে দিলাম।
স্কেমা, আচ্ছা স্কেমার দিকে যাচ্ছি। স্কেমার ধরেন বিভিন্ন জিনিস রিভিউ টিভিউ স্কেমা আমরা এটাও দিতে পারি, তবে এটা খুব বেশি না, আমরা ওইদিকে যাচ্ছি, দাঁড়ান আগে এটা নিয়ে দেখাই। আরো অনেক কাজ আছে এখানে আমাদের হচ্ছে মেইনলি যেটাকে বলা হচ্ছে যে আমরা পোস্ট গুলোকে প্রোজ এন্ড কনস গুলোকে দেয়া, আমাদের হচ্ছে যে এভাবে প্রোডাক্ট বেশ কিছু এই যে প্রোজ এন্ড কনস কে এভাবে কিভাবে করব, বা এদিকে যে প্রোডাক্ট এরিয়া এই জিনিসগুলো আমরা দেখবো। আগে আমরা পোস্টটাকে আপলোড করে নিই, পাবলিশ করলাম। এখন জাস্ট আমরা এদিক থেকে যদি যাই, এখন দেখেন আমাদের এই যে এভাবে যতগুলো আর্টিকেল পাবলিশ করব, ওই যে বললাম 5টা বা 10টা আমাদের হোম পেজে দেখাবে। আমাদের টাইটেল, ইমেজ, ফিচার ইমেজ, এরপরে আমাদের যে কন্টেন্ট। এদিকে যদি রিড মোডে আমরা যাই, রিড মোড থেকে আমরা অলমোস্ট এদিক থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্রথমে যে এটা এখানে কার জার্নিলে অল্ট ট্যাগ করা আছে, বাকি পাশাপাশি এই সমস্ত যে জিনিসগুলো, এই যে ইন্টারনাল লিঙ্কিং বা আউটবাউন্ড লিঙ্কিং, এভরিথিং, স্পেসিং বেশি মনে হলে সেটা আমরা কমাইতে পারি, এগুলোকে আমরা পয়েন্টস করে করেও দিতে পারতাম। ওকে, তো এদিক থেকে তারপরে আমাদের এদিকে যে বিষয়গুলো, এই যে ভিডিও যেটা দিয়েছি, ভিডিওগুলো আমাদের এটার মধ্যে দেখা। তো মোটামুটি আমরা যেটা করলাম, আমাদের পোস্টটাকে এভাবে অপটিমাইজ করে যেটা পাবলিশ করলাম। এবং আমরা যদি এদিকে আসি, তাহলে আমাদের এটা দিয়েছিলাম মেবি টেকনোলজি, সো টেকনোলজির মধ্যে গেলে আমরা এটা দেখতে পারবো। এবং আরেকটা বিষয় বলেছিলাম যে এইখানে কেউ বলতে পারবেন যে আমরা এই যে কার জার্নিলে যেমন হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি, এখানে এটা দেখানোর জন্য কি করতে হবে? কার জার্নিলে সবগুলো পোস্ট, মানে এটা তো ভিতরে ক্লিক করে দেখতে হচ্ছে, তারপরে দেখতেছি এই ক্যাটাগরিতে আর্টিকেল, কিন্তু এখানে কার জার্নিলে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড টেলিকমের মধ্যে আছে। সো এটা করার জন্য কি করতে হবে, কারোর আইডিয়া আছে? এটা হোভার করতে হবে না? হোভার জি, হোভার হোবার? করতে হবে। হ্যাঁ, না না, ওইটা না? হোবার তো আলাদা জিনিস। হোবার এই যে কার জার্নিলাম একটা কালার চেঞ্জ হচ্ছে, এটাকে হোবার বলে। এটা সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি না, সাব ক্যাটাগরি তো এটার আন্ডারে সাব ক্যাটাগরি, এটা মেনু বারে গিয়ে অ্যাড করতে হবে। এটা ও অ্যাড করার দেখাইছে। জন্য আমাদের এদিক থেকে জি আমরা ড্যাশবোর্ডে যাই, বা ডিরেক্ট কাস্টমাইজেও যেতে পারতাম, এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে। তবে ওইটা যেভাবে অ্যাড করা ওইটা কিন্তু ইম্পর্টেন্ট কিছু না, ভালো মন্দ দেখার জন্য যার কাছে যেভাবে ভালো লাগে। এদিক থেকে আমরা মেনু বারে চলে যাব, এই যে প্রাইমারি মেনু এখানে চলে গেলাম। যাওয়ার পরে এই যে অ্যাড আইটেমে গিয়ে প্রতিবার আপনাকে কি করতে হবে, নতুন যে আর্টিকেলটা হয়েছে এই যে পোস্টের মধ্যে এই যে ব্লেন্ডারের এটাকে আমরা এই যে অ্যাড করলাম, এটা কোনটার আন্ডারে দিয়েছি? টেকনোলজি। সো টেকনোলজির থেকে ডান দিকে সরিয়ে এভাবে রাখবো, রেখে আমরা যদি পাবলিশ করে দেই এটা পাবলিশ হয়ে যাবে। আমরা এদিক থেকে গিয়ে যদি দেখি, বা আমরা অন্য ব্রাউজার থেকে এদিকে এখন আমরা যদি এদিকে যাই, এই যে টেলিকমের মধ্যে কার জার্নিলে, তবে টাইটেলটা অনেক বড় দেখা যাচ্ছে, আমরা চাইলে এটাকে ওই যে বলেছিলাম এরকম শর্ট করে করেও রাখতে পারি, যে বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার 2021 এত না রেখে আমরা শুধু এখানে সিঙ্গেল সার্ভ কফি মেকার এই কথাটুকুও রাখতে পারি। এটা করার জন্য কি করতে হবে, আবার ওই সেম জায়গায় যেতে হবে। এই যে এদিকে এসে আমাদের আবার সেই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব, কাস্টমাইজ থেকে আমাদের মেনু বারের মধ্যে এই কাজগুলো, এই যে মেনুতে গিয়েছিলাম সেখানে গিয়ে এই যে লেভেলসে এখানে আমরা ধরেন বেস্ট কথাও ধরেন এক্সাম্পল রাখলাম না, ন্যাভিগেশন লেভেল আছে, এখন মনে হয় নতুন করে আবার লিখতে হবে। যাই হোক, আমরা নতুন করে লিখে দিতে পারি। এরপরে আমরা পাবলিশ করে দিলে এই যে দেখেন শুধু সিঙ্গেল সাব কপি মেকারটা এখন দেখাচ্ছে। তো আগে অবশ্য কেটে দিতে হতো, এখন আবার দেখতেছি লিখে দিতে হয়। তো যাই হোক, এই যে লিখে দিলাম, এখন শুধু এতটুকু
আমরা যদি শুধু সিঙ্গেল সার্ভ কফি মেকার, অবশ্যই এটাকে তো আর ছোট করার ওয়ে নেই। তো এভাবে করলে আমাদের এরকম করে আসতে থাকবে। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের সাইটটাকে টোটালি রেডি করতে পারি এবং কন্টেন্টগুলো পাবলিশ করলাম। এবং সেই সাথে আমরা এখানে মেইনলি আমাদের কন্টেন্টের যদি কি করতে চাই, আরো অবশ্য কিছু কাজ আছে যে প্রোজ এন্ড কনস থাকলে সেগুলোকে কিভাবে করতে হয় প্রোডাক্টের এগুলো কি আমরা আজকে এই প্রয়োজনে দেখি, যেহেতু রাত অলরেডি হয়ে গেছে অনেকটা। ওকে, তো এরপরে আমাদের সেই প্রোজ এন্ড কনস এর বিষয়গুলো অ্যাড করতে হলে বা প্রোডাক্টেরই অ্যাড করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাগইনস অ্যাড করতে হবে। এটা প্রিমিয়াম প্লাগইনসও আছে, যেমন ওই প্রোজ এন্ড কনস বা ওই টেবল করার জন্য এটার নাম হচ্ছে AAWP। তো AAWP এর পরিবর্তে আমরা ফ্রিতে অ্যাড করতে চাইলে প্লাগইনসে এসে অ্যাড নিউ এ আসলাম। এদিক থেকে আমাদের WP টেবল বিল্ডার, যে WP টেবল বিল্ডার, এটাকে আগে ইনস্টল করলাম, অনেক ভালো একটা দেখতেছেন ফ্রি এরিয়ে, খুবই ভালো কাজ করতেছে এটা WP টেবল বিল্ডার। এটাকে যে অ্যাড করে নিলাম। আর একটা আছে, এটা হচ্ছে টেবল তৈরি করার জন্য। টেবল বলতে কি, এই যে উপরে যে প্রোডাক্টগুলোর টেবল আমরা দেখতেছি, প্রোডাক্টের টেবিল, আর নিচে যে প্রোজ এন্ড কনস এর জন্য এটার জন্য আরেকটা নিব, সেটার নাম হচ্ছে মাইটি। এই যে মাইটি প্রোজ এন্ড কনস, এই যে ক্লাসিক যেটা আছে মাইটি প্রোজ এন্ড কনস ক্লাসিক, এটাকে আমরা ইনস্টল করলাম। ইনস্টল করে দেন এখান থেকে অ্যাক্টিভেট, এই যে মাইটিটাও চলে আসলো। এখন আমরা এখান থেকে আমাদেরকে কাজ করতে হলে প্রথম আমরা যদি টেবিল তৈরি করি, দেখেন আমরা টেবিল বিল্ডারে চলে যাব, টেবিল বিল্ডারে ক্লিক করব। টেবিল বিল্ডারে ক্লিক করে আমরা এদিক থেকে, আচ্ছা এটা প্রথমবার তো স্কিপ দিয়ে দিই। আচ্ছা, এই যে টেবিল বিল্ডারে ক্লিক করলাম, এখানে একটা ভিডিও আছে, দেখতে পারেন ওদের কিছু গাইডলাইন কিভাবে কি কাজ করতে হয় সেই জিনিসগুলো এখানে হয়তো ওরা দেখাবে, এই যে কিভাবে তৈরি করতে হচ্ছে। তো আমরা এখন তৈরি করবে যে এভাবে করে। তো আমরা নিজেরা তৈরি করার জন্য ক্রিয়েট ইউর ফার্স্ট টেবল, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই যে আমাদের এখান থেকে আমরা ডান দিকে কয়টা রো কয়টা কলাম, রো কলামের কাজ আমাদের করে নিতে হবে। আমরা কোন একটা নাম দিয়েও রাখতে পারি, যে এটা কি নামে, আমরা ধরেন বেস সিঙ্গেল সাব কফি মেকার দিলাম, মানে কোন পোস্টের জন্য আমরা তৈরি করতেছি, কারণ এখানে করে এখানে একটা শর্টকাট পাবো, এটা গিয়ে পোস্টের মধ্যে বসাতে হবে। যে ব্ল্যাঙ্কে এখানে ক্লিক করলাম, এদিকে আমি দিলাম হচ্ছে 4টা থাকবে, এদিকে আমি খুব বেশি না দিয়ে এদিকে আমি 3টাই দিলাম। এরপরে জেনারেটে ক্লিক করলাম, এই যে আমাদের তৈরি হলো। এদিকে যদি 4টা বা 5টাও চান, এদিকে যদি 10টা প্রোডাক্ট হয় 10টা প্রোডাক্ট নেবেন। এরপরে এখানে ডিফল্ট ভাবে এটা আছে। আচ্ছা, আমি প্রথমে এটাকে আগে ডিলেটই করে দিলাম। ডিলেট করে আমি প্রথমে চাচ্ছি ইমেজ। সো ইমেজে ক্লিক করলাম। ইমেজে ধরেন এখন বিভিন্ন যে ইমেজ হবে আপলোড ফাইলে গিয়ে আমরা আপলোড করবো, এখন সময় নেই জন্য ভিতরে যা আছে আমি এটাই আপলোড করে দিয়ে দেখাচ্ছি। ইনসার্টে ক্লিক করলাম, এই যে চলে আসলো। তারপরে আবার কন্টেন্ট আছে, এটাকে আমি এখানে আচ্ছা কন্টেন্টই দিব। এটার নাম ধরেন, এই যে বিভিন্ন সবাই যেভাবে তৈরি করতেছে, এটার আমরা প্রথমে সে সিরিয়াল নাম্বার দিয়েছি, আমরা সিরিয়াল না দিয়ে প্রথমে ইমেজ দিয়েছি। এরপরে প্রোডাক্টের নাম দিতে চাইলে সেই প্রোডাক্টের নাম ধরেন দিব। আসলে কপি মেকারের জায়গায় ব্লেন্ডার দিলাম, বুঝতেই পারতেছেন এমনি জাস্ট টেস্ট পারপাসে করতেছি, সো আর কিছু দিলাম না। এই যে মডেল টডেল সেগুলো দিলাম। পরে ধরেন আমি আরো কিছু লিখতে পারি, বা এটাকে ডিলিট করে দিয়ে টেক্সটটাকে ডিলিট করে আমি ধরেন রেটিং নিলাম,
যেটাকে আমাদের জায়গা থেকে প্রথমটা যেহেতু 5 স্টার সব ভালো সেটাই দিলাম। পরে এটাকেও লেখার দরকার হলে এটা রাখবো, আদারওয়াইজ ডিলিট করে দিয়ে এখানে আমি ধরেন বাটন দিব। এখানে বাটন দিলাম, বাটনের মধ্যে বাটনের টেক্সট লিখলাম চেক প্রাইস অ্যামাজন বা বাই নাও অ্যামাজন, যা লিখতে চাই সেটাই হবে। ওকে, এটা এরকম মনে হচ্ছে, তাহলে আমি যেটা করতে পারি এদিক থেকে পিক্সেলটাকে একটু শর্ট করতে পারি, 14 করলাম, ঠিক হয়ে গেছে। ওকে, তবে হ্যাঁ বাটনের মধ্যে আবার যেটা করতে হবে, শুধু এটা করলেই হবে না, এই যে লিংক আছে বাটন লিংক, বাটন লিংকের মধ্যে ওই আমার অ্যাফিলিয়েট যে লিংকটা থাকবে এই প্রোডাক্টের ক্ষেত্রে, সেই লিংকটা আমি ধরেন অ্যামাজনে গিয়ে এনে দিব। যেটা আমি আপাতত কোনো একটা কিছু দিয়ে দিলাম, ধরেন এই কোন একটা প্রোডাক্ট আর কি, সেই প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিংক আমরা যখন অ্যামাজনে অ্যাকাউন্ট করব তখন যে কোনো প্রোডাক্টে গেলে এখানে দেখাবে টেক্সট, টেক্সট মানে সেই লিংক অ্যাফিলিয়েট লিংক, আর ইমেজ বলতে ইমেজের এমবেডেড লিংক। ওকে, এরপরে কারণ আমরা পরে অ্যামাজনে অ্যাকাউন্ট করার পর প্রতিটা প্রোডাক্টের ইমেজ নিয়ে নিয়ে ওই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রোডাক্টের ইমেজের মধ্যে বসাইতে পারবো, তো ইমেজ ডাউনলোড করার কিছু নাই, তখন শুধু এমবেডেড কোড নিয়ে নিয়ে বসায় দিতেই হবে, তাহলে সাইটটাও লোডিং স্পিড ভালো থাকবে, কারণ এমবেডেড কোড তো খুবই হালকা ছোট একটু কোড। তো আমরা ধরেন এটা আমাদের অ্যাফিলিয়েট লিংক, আমরা সেটাকেই ধরেন কপি করে নিলাম, মানে যে অ্যাফিলিয়েট লিংক গুলো হবে সেগুলোকে আমরা কি করব, এই যে এদিকে এসে আমাদের বাটনের মধ্যে এই যে এখানে দিয়ে দিব, এবং অবশ্যই আমাদের নো ফলো করতেই হবে, আমরা ওপেন ইন নিউ ট্যাবও করে দিলাম। নো ফলো লিংক করতে হবে, কারণ অ্যামাজনের লিংকগুলো সব নো ফলো করতে হয় যত জায়গায় আমরা আমাদের ইয়ের মধ্যে দেই। তো এগুলো করার পরে আর কিছু দরকার নাই, এরপরে আমরা আবার আমাদের সেকেন্ড অপশনে চলে গেলাম। সেকেন্ড অপশনে এখানে আমরা ডিলিট করে দিয়ে আবার ইমেজের জন্য ইমেজ টান দিয়ে নিয়ে আসলাম, এদিক থেকে ধরেন এটা দিলাম ইনসার্ট, তারপর এখানে ধরেন আমি এই প্রোডাক্টের নাম ধরেন আমরা কি র্যান্ডম দিচ্ছি বুঝতেই পারতেছেন, কপি করে ওকে এখানে দিলাম, ওই জন্য এইটারটাও আগেই নিয়ে আসি, এটাকে কি করতে হবে ইমেজকে টান দিতে হবে, দেন আবার আমি প্রথমটাকেই দিলাম, ইমেজ আর নাই। ওকে, যে যে প্রোডাক্ট হবে সেই সেই ইমেজ দিব, আর এখান থেকে আমাদের ধরেন প্রোডাক্টের নাম যেটা নাম দিতে পারি বা কিছু ডেসক্রিপশন লিখতে পারি বা রেটিং দিতে পারি, এটা নিজের ইচ্ছা মতো কয়েক জায়গা থেকে দেখে যেভাবে তৈরি করতে চান সেভাবে এখানে করা যাবে। এখানেও আমি যেহেতু রেটিং দিতে চাই, এখানেও আমি ধরেন এটাই দিলাম বা একটু কমায় দিলাম স্টার, যেটা আমাদের রেটিং এ 5 এর থেকে এটার পরেই এটার অবস্থান। এখানে বাটন দিতে চাইলে সেম ভাবে আমাকে এটাকে আগে ডিলিট করতে হবে, তাহলে এই যে অপশন অটো চলে আসবে বাটন, এখানেও আমাকে ওই সেম কথা লিখতে হবে। এদিকে আমাদের যেটা 15 থেকে 14 করে দিলাম। ওকে, 4 স্টার করে দিলাম। এগুলোর মধ্যে আবার লিংক আমি আর দিচ্ছি না, প্রথমটার মধ্যেই দিয়েছি, আমরা যখন কাজ করব তখন তো সবগুলোর মধ্যেই দিব। ওকে, দেখেন তৈরি করলাম, তৈরি করার পরে আমাদের প্রথম কি করতে হবে, এদিক থেকে সেভ টেবল দিতে হবে, সেভ হচ্ছে এটা, সেভ হওয়ার পরে আমরা এমবেড এ ক্লিক করব, মানে একটা জাস্ট কোড এখান থেকে আমাদের নিতে হবে। সরি, এটা আমাদের আবার এরকম হলো কেন? অবশ্যই এতটা টাইম,
কিছু জিনিস কেটে দেই। এই যে অলরেডি সেভ হয়ে গেছে। এখন শুধু কি করব, এমবেডে ক্লিক করব। এরপরে এই যে একটা কোড পেলাম, এই কোডটাকে শুধু আমাদের কপি করতে হবে। ওকে, কপি করার পরে আমাদের কিছুই না, জাস্ট আমাদের এখন সাইটে যাব। এরপরে এই যে ড্যাশবোর্ডে আসলাম। এরপরে এই যে আমাদের পোস্ট, অল পোস্টের মধ্যে আমরা আসতে পারি। এখান থেকে সব পোস্ট আমরা দেখতে পারবো। যেমন এই পোস্টে যাব, এই পোস্টে যে এডিট করতেছি, মানে পোস্টে কখনো এডিট করার দরকার হলে আমরা এই যে অল পোস্টে গিয়ে যে সব দেখেন গ্রিন, এখান থেকে এডিট করে আমরা যেখানে আমাদের এটা বসাতে চাই সেই জায়গাটাতে আমরা দিয়েও দিতে পারবো। এক্সাম্পল আমরা ইমেজটাকে এখানে দিয়েছি। আচ্ছা, আমরা ধরেন কোডটাকে এখানে দিলে যেটা করা যায়, এটা দুইটা প্যারার মাঝখানে দিয়ে দেন কোড লেখা যাইতে পারে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমি এখানে একটা ক্লিক করে এখানে আমি হচ্ছে লিখলাম, ওরা যেমনটা লিখছে এভাবে করে ধরেন দিলাম যে কম্পারিজন টেবল। ওকে, ওকে, এটাকে তার মানে আমাকে কি করতে হবে, এটাকেও h2 আমি করে দিলাম। ওকে, আর এটার আন্ডারেই মূলত আমাদের কি হবে, এই যে কোডটা, সেটাকে আমি টেক্সটে এসে আমাদের এখানে কোডটা বসিয়ে দিয়ে আমি আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে এখন যদি আমরা এই পোস্টটাকে এই যে অন্য জায়গায় যে ব্রাউজার এদিকে গিয়ে যদি একটু চেক করি যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আমরা দেখব। ওকে, আমাদের পোস্টের টাইটেলে বাস অল ইয়েতে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে কিন্তু কাজ করতেছে। তবে ইমেজটা দিলে এই দুইটার মাঝখানে দিলেই বেটার, বা ইমেজটা পরেও দিতে পারে। আমি আর কি দেখানোর জন্য দিয়েছিলাম এই যে কম্পারিজন টেবল 2021 বা দিলাম। এভাবে করে সুন্দর করে যে প্রোডাক্টের ইমেজ নাম লিখে বা আরো চাইলে আরেকটা বক্স বাড়িয়ে সেগুলোর ব্রিফিং দিয়ে এগুলো করতে পারি। এবং কেউ যদি বাই নাও অ্যামাজনে ক্লিক করার সাথে সাথে অ্যামাজনের আমাদের সেই অ্যাফিলিয়েট প্রোডাক্টে চলে যাবে। ওকে, এগুলোতে বাটন দেই নাই জন্য কাজ করতেছে না, বাট এটাতে বাটন দিয়েছি, এটা কাজ করতেছে। নিউ ট্যাব দিয়েছি জন্য নিউ ট্যাবে চলে যাচ্ছে, এবং এটা আমরা কি করলাম, নো ইন্ডেক্স বা নো ফলো ব্যাকলিঙ্ক করেছিলাম। আর বাকি বিষয় তো ঠিক আছে। এখন এইখানে তো অবশ্য প্রোজ এন্ড কনস নাই, তারপরেও আমি দেখাই যে প্রোজ এন্ড কনস করতে হলে কি করতে হবে। প্রোজ এন্ড কনস করতে হলে আমাদেরকে আবার ড্যাশবোর্ড থেকে অল পোস্টে আসতে হবে, এসে এই পোস্টে এডিট করতে হবে যে পোস্টে কাজ করব। এখন আমরা টেক্সট না, আমরা ভিজুয়ালে আসব। ভিজুয়াল আসার পর এই যে মাইটি প্রোজ এন্ড কনস দিয়েছিলাম, এটা অটো তখন চলে আসবে। এটা পোস্ট করার সময়ও করতে পারেন বা পরেও করতে পারেন। আমার মতে আগে পোস্ট করে পরে ঠান্ডা মাথায় এটা করেন। এরপরে যে পোস্টের প্রোজ এন্ড কনস করব, এটা তো প্রোজ এন্ড কনস নাই, তারপরেও আমি ধরেন এটার এখানে প্রোজ এন্ড কনস করব। তো এখানে এটা নিয়ে এই যে প্রোজ এন্ড কনসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো স্টাইল আছে, স্টাইল 1, স্টাইল 2, স্টাইল 3, আপনার যেটা ভালো লাগে সেই স্টাইলে যাবেন। আর ডিসেবল টাইটেলটা আবার দিতে চাচ্ছি না, শুধু প্রোজ এন্ড কনসটাই রাখবো। মানে এটা কিসের পারপাসে এটাও আপনি এগুলো নিয়েও ট্রাই করে দেখতে পারেন। বাটন আমাদের নিচে আছে, আমি বাটন চাইলে রাখতেও পারি নাও রাখতে পারি। আচ্ছা, বাটন রাখলাম। প্রোজ কনস, প্রোজে আমি দিলাম যে আমি এমনি র্যান্ডম কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, আপনারা এই যে এরকম করে কপি করে এনে নিয়ে প্রোজ এন্ড কনস গুলো দিবেন। লাইট ওয়েট এন্ড খুব ভালো এই সেই লিখলেন, যাই হোক যেটা লিখেন আর কি। আমি এক্সাম্পল কোথায় ছিলাম, এদিকে আসি। ওকে, প্রোস এটা দিলাম, আর একটা দিচ্ছি ইজি টু ইউজ এন্ড ক্লিন। এগুলো তো আমাদের লেখা থাকে আর্টিকেল লেখার সময়, আমি আর কি এখান থেকে কপি করতেছি, কারণ যেহেতু আমাদের এই আর্টিকেলে ওই সিস্টেমে লেখা নাই প্রোজ এন্ড কনস না, এটা অন্যভাবে লেখা।
তো যদি যে আর্টিকেলে থাকবে সেখানে আমরা কনসের মধ্যে গিয়ে কনসের আমরা দুইটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, অনলি ওয়ান স্পিড, এরপর স্মল ক্যাপাসিটি। ওকে, আরেকটা দিচ্ছি। ওকে, আর নিচের দিকে দেখবেন বাটন থাকবে, বাটন এখানে গেট ইট নাও বা সি প্রাইস অ্যামাজন বা বাই নাও অ্যামাজন আমরা যা দিতে চাই। এরপর বাটন লিঙ্কের ক্ষেত্রে ওই যে সেই যেটা বললাম যে অ্যামাজনের কোনো প্রোডাক্টের লিঙ্ক দিতে চাইলে সেগুলোকে আমরা কপি করে এনে রেখে দিতে পারবো। আর বাটন যদি ডিসেবল করতে চাইতাম, এই যে এখানে ক্লিক করে দিলে বাটনটা নিচে থাকতো না, শুধু প্রোজ এন্ড কনস দেখাইতো। এদের যেমন দেখেন বাটন কিন্তু নাই নিচে, সো আমাদের এরকমও কিছু আসতো না, হেডিংও নাই, বাটনও নাই, শুধু প্রোজ এন্ড কনস। আবার বাটন ডিসেবল না করলে বাটনটা থাকবে। আমরা বাটন এই যে ডিসেবল করতেছি না, আর কি দিয়েই দেখাচ্ছি, এখানে লিংক দিয়ে দিলাম, এরপর নো ফলো করে দিতে হবে মাস্ট বি, ওপেন ইন সেম ট্যাব আমরা নিউ ট্যাবে দিয়ে দিলাম, ইনসার্ট শর্টকাট ক্লিক করলাম, এই যে সব শর্টকাট অটো কোডিং হয়ে গেল। আমরা এখন আপডেট করে দেই, আপডেট করলে আমরা এখন গিয়ে এদিক থেকে যদি দেখি আমাদের পোস্টটা আবার রিলোড দেই, এই যে দেখেন আমরা যেখানে কাজ করেছি সেখানে যে আবার বাটনও এসেছে, ক্লিক করলে আবার অ্যামাজনেও যাচ্ছে দেখেন। আবার আমরা যদি এভাবে বাটন দিতে না চাইতাম তা হয়তো, ওইখানে অনেক কয়েকটা স্টাইল আছে, আমরা তো একটা স্টাইল দিলাম, আরো দুইটা স্টাইল আছে, টোটাল 3টা, আপনি দেখতে পারেন যেটা ভালো লাগে সেই স্টাইলটা নেবেন। আর বাটনও ডিসেবল করে দিলে ওদের মতো শুধু প্রোজ এন্ড কনস থাকতো, বাটন থাকতো না। বাটন লাগলে বাটনও দিতে পারেন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি সব কাজগুলো, আমরা এগুলো এখান থেকে কিভাবে করে নিলাম। তো মোটামুটি আমাদের অন পেজের যে বিষয়গুলো এগুলো নিয়ে আমরা অলমোস্ট এখানে দেখলাম। তো এদিকে আমাদের আশা করি আপনারা এই সবগুলো জিনিসই পারবেন, কম্পারিজন টেবল তৈরি করা বা প্রোজ এন্ড কনস করা, এবং ফ্রি টুলের মধ্যে এগুলো খুবই ভালো টুল। শুরুর দিকে ইনভেস্ট করে প্লাগইন কেনার কোনো দরকার নেই, এগুলো নিয়ে আপনারা কাজ চালাইতে পারেন। আর এছাড়া যেটা হচ্ছে আপনার মূলত যা যা বিষয়, আবার নতুন কোনো পোস্ট করতে গেলে তো আবার সেম ভাবে, তো এভাবে করে আমরা সুন্দর করে আর্টিকেল গুলো পাবলিশ করলে আমাদের সাইটটা আলটিমেট দেখতেও এটা কিন্তু অনেক সুন্দর লাগবে। যেগুলো আমরা এই যে একদম শুরু থেকে, এবং এটার আপনার ফিচার ইমেজ নাই জন্য কিন্তু দেখাচ্ছে না, বাট এটার ফিচার ইমেজ দিয়েছি, এটা দেখাচ্ছে। ওকে, এবং যে ক্যাটাগরির মধ্যে দেব সেই ক্যাটাগরিতেও দেখাবে। আর এই যে বাম পাশের যে জিনিসগুলো বলেছি এগুলো তো দরকার নেই, এগুলো আমরা ফেলে দিতে পারি, এগুলোর মধ্যে শুধুমাত্র এইটাকে রাখতে পারি। কোথায় যাব আমরা, কাস্টমাইজে যাব, কাস্টমাইজে কি উইজেটে গেলেই আমরা পাবো, ফুটার উইজেট আমাদের যেতে হবে এই যে রাইট সাইড বার উইজেট, রাইট সাইড বারে এই যে মেটা এই সেই যা যা এখানে ক্লিক করেও ডিলিট করতে পারি, এদিকে থেকেও আমরা এই যে রিমুভ করে দিতে পারি, এই যে রিমুভ হয়ে গেল। এই যে ক্যাটাগরিজ, এদিক থেকে আমরা সব উইজেট গুলো রিসেন্ট কমেন্ট ওকে সবগুলো দিলাম, শুধু পপুলার পোস্ট যেটা এটাকে রাখলাম, সব পাবলিশ। জাস্ট আমাদের এটা থাকবে, বাকি কন্টেন্ট গুলো নিচে থাকবে। অনেক সময় অনেকেই কোনো আর্টিকেলকে এখানে একটু ফিচার করে ইমেজ দেয়, সেগুলো যদি আমরা এটা করতে চাই, আমাদের এদিকে আনতে চাই কোনো কিছু, তাহলে অ্যাড উইজেট, রাইট সাইড বারে আমরা ধরেন এক্সাম্পল ইমেজ নিব, তো ডান পাশে আমি ধরেন টাইটেল কিছু একটা দিলাম, বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার বা কিছু একটা দিলেন, অ্যাড ইমেজ, ইমেজের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ইমেজ এদিক থেকে দিতে পারবো। এদিকে আমরা লিঙ্কও দিতে পারবো, যে এখানে ক্লিক করলে অটো আমার জাস্ট কি হবে
এখানে চলে যাবে। তো এইখানে আমি যদি কোনো লিঙ্ক দিয়ে দেই আমাদের পোস্টের, হ্যালো ওয়ার্ল্ডের ধরেন লিঙ্ক দিয়ে দিলাম, তো ক্লিক করলে অটো হ্যালো ওয়ার্ল্ড পোস্টের মধ্যে ওকে বেসিং আছে কপি মেকার এই দিয়েছি। ওকে জাস্ট ইমেজ সোর্স ওকে সবকিছু করার পরে পাবলিশে দিলাম। পাবলিশ দিলে এদিক থেকে যদি আমরা আসি, দিলে এই যে অলরেডি এভাবে চাইলে কোনো 2-4টা পোস্টকে এদিকে রাখতেও পারেন, এগুলো আসলে ভাবে দরকার নাই, বাট জাস্ট এমনি আর কি একটা অ্যাড করে দেখালাম। এখানে ক্লিক করলে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড পোস্টের মধ্যে চলে যাচ্ছে। তো যাই হোক, যে বিষয়গুলো এদিক থেকে আমরা কাজ করতে পারি, এটার দরকার নেই, শুধু এভাবে থাকলে, কারণ আলটিমেট আমাদের এগুলো তো র্যাঙ্কিং এ নিব, যে কিওয়ার্ড দিয়ে হবে সার্চ করবে সেভাবে পাবে। ওকে আচ্ছা, যাই হোক এদিক করার পার্টটা আমাদের তো শেষ অলমোস্ট ইয়ার। এখন যেটা করতে পারেন, আপনার মেবি এসএসএল কাজ করতেছিল না, ওইটা একটু শেয়ার করেন, ওইটাও আমরা ভিডিওটার মধ্যে রাখি। ঠিক হয়েছে এখন ভাই। ওকে ঠিক হয়েছে। জি জি। ওই রিয়েলি এসএসএল সিম্পল নামক একটা প্লাগইনস আছে, ওইটাকে অ্যাড করতে পারেন যদি ঠিক না ওইটা থাকে। কি এসএসএল এর জন্য? হ্যাঁ এসএসএল এর জন্য রিয়েলি এসএসএল সিম্পল বা রিয়েলি সিম্পল এসএসএল, এটাকে অ্যাড করে ওটা অ্যাক্টিভেট করে দিলে এটা সলভ হয়ে যায়। জি, বিকেল পর্যন্ত ঠিক ছিল না, এই যে এখন চেক করে দেখলাম ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে ঠিক থাকলে তো সমস্যা নেই। আর যদি কারো এই টাইপের প্রবলেম হয়, রিয়েলি সিম্পল এসএসএল নামক একটা প্লাগইনস আছে, ওটাকে অ্যাড করে অ্যাক্টিভেট করে দিলে অটো ওই প্লাগইনসে ওইগুলো সলভ করে ফেলে। যাই হোক, আচ্ছা ভিডিওটাকে তাহলে সেভ করে দিচ্ছি, যেহেতু অলরেডি অনেক রাত হয়ে গেছে।